ইউ আর ক্রেজি মাম্মা। যেখানে আমার বিয়ে হওয়ার কথা 29-30 বছর বয়সের যুবকের সাথে, সেখানে কিনা আমাকে মাত্র 19 বছরের একটা পিচ্চি ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে চাচ্ছ? সিরিয়াসলি? আমি তোমার সাথে তর্ক করতে আসিনি, আমি শুধু তোমাকে জানাতে এসেছি সিদ্ধান্ত আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। তোমার বিয়ে তন্ময়ের সাথেই হবে। ইটস মাই ফাইনাল ডিসিশন। নো মাম্মা, তুমি তোমার ইচ্ছা আমার উপর চাপিয়ে দিতে পারো না। আই এম অ্যান অ্যাডাল্ট নাও। আমার নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তোমরা আমাকে ফোর্স করতে পারো না। আমার একটা ক্যারিয়ার আছে, ফ্রেন্ড সার্কেলস আছে, তাদের সামনে আমি কিভাবে দাঁড়াবো? তোমার ক্যারিয়ার, ফ্রেন্ড সার্কেল এসবের চেয়ে আমার কাছে তোমার বাবা আর তন্ময়ের বাবার শেষ ইচ্ছেটাই বেশি গুরুত্বপূর্ণ। বাট ইস মাই লাইফ মাম্মা। আমার ফিলিংসের কোনো ভ্যালু নেই। আমি এই বিয়ে করব না। তাহলে তুমিও আমার শেষ কথাটা শুনে রাখো। যদি তুমি এই বিয়েতে রাজি না হও, তাহলে এই পরিবারের সমস্ত সম্পত্তি আমি এতিমখানায় দান করে দেব, আর তোমাকে কোম্পানি থেকেও বের করে দেয়া হবে। এরপর নিজের জীবন কিভাবে গোছাবে, দ্যাটস কমপ্লিটলি ইয়োর চয়েস। তুমি একটা গরিব ছেলের জন্য আমাকে থ্রেট দিচ্ছ? কাকে গরিব ছেলে বলছো? আমি যা বলেছি তাই করব, আর না হয় তুমি যেভাবে নিতে চাও সেভাবেই নাও। নাও থিঙ্ক ওয়াইজলি। কথাগুলো বলেই মাইশার মা আর এক মুহূর্তও দাঁড়ালেন না, শান্তভাবে নিজের রুমে চলে গেলেন। মাইশার আগে ফুঁসতে লাগলো, বুকের ভেতরটা যেন আগুনে জ্বলছে। পাশে রাখা ফুলদানিটা সজোরে মেঝেতে ছুঁড়ে মারলো সে। কাঁচ ভাঙার শব্দে পুরো বাড়ি কেঁপে উঠলো। ফাইন, কেউ যদি আমার মতামতের মূল্য না দেয়, তাহলে আমিও কাউকে আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে দেব না। আই ওন্ট ম্যারি হিম, নেভার। কথাটা বলেই মাইশা গাড়ির চাবিটা হাতে তুলে নিল। রাগ, অভিমান আর হতাশায় চোখ দুটো ভিজে উঠেছে। এক মুহূর্তও আর বাড়িতে না থেকে দ্রুত বাইরে বেরিয়ে গেল। গাড়িটা স্টার্ট করেই মাইশা স্পিড বাড়িয়ে দিল। রাগে তার হাত দুটো স্টিয়ারিং শক্ত করে চেপে আছে, চোখে মুখে স্পষ্ট বিরক্তি। কিছুক্ষণ পর শহরের পরিচিত একটি ক্যাফের সামনে এসে গাড়ি থামালো। দ্রুত ভেতরে ঢুকে একটা চেয়ার টেনে বসতেই কাঁধের ব্যাগটা সজোরে টেবিলের উপর ছুঁড়ে মারলো। সামনে বসে থাকা রিমা আর মীরা দুজনেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কিরে, কি হয়েছে? এমন আগুন হয়ে আছিস কেন? ডোন্ট আস্ক মি। আমার মাথা একদম কাজ করছে না। মাম্মাম কিনা আমাকে মাত্র 19 বছরের একটা গরিব ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। এটা কি কোনো কথা হলো? তার উপর সব সিদ্ধান্ত উনি নিজেই নিয়ে ফেলেছেন, আমাকে জিজ্ঞাসাও করেননি। শুধু এসে জানিয়ে দিলেন আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। আরে তাহলে না করে দে, এত টেনশন করার কি আছে? যদি এত সহজ হতো তাহলে কি আমি এইখানে বসে রাগ ছাড়তাম? মাম্মাম পরিষ্কার বলে দিয়েছে, আমি যদি এই বিয়েতে রাজি না হই তাহলে আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবে, এমনকি কোম্পানি থেকেও বের করে দিবে। সিরিয়াসলি? এটা আবার কেমন কথা? আমিও তো সেটাই ভাবছি। আমার নিজের জীবন, অথচ সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকুও নেই। তিনজনেই কিছুক্ষণ চুপ করে রইল। টেবিলের উপর যেন ভারী নীরবতা নেমে এলো। একটা আইডিয়া আছে। বল। আপাতত বিয়েটা করে ফেল, তারপর ধীরে ধীরে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিবি। যখন সবকিছু তোর হয়ে যাবে তখন ওই ছেলেকে ডিভোর্স দিয়ে দিবি। প্রবলেম সলভ। তুই কি সিরিয়াস? একটা মানুষকে বিয়ে করব, তারপর এইভাবে ছেড়ে দেব, এটা এত সহজ নাকি? কেন সহজ হবে না? ও তোকে বিয়ে করছে কেন? নিশ্চয়ই তো সম্পত্তির জন্য। অমন ছেলেদের সাথে একটু চালাকি করতে হয়। আমারও মনে হয় রিমা যা বলছে সেটা খারাপ না। আগে নিজের ফিউচার সিকিউর কর, তারপর যা করার করবি। মাইশা কিছুক্ষণ চুপচাপ টেবিলের দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটলো। আচ্ছা, তাহলে এটাই ফাইনাল। মানে? আমি বিয়েতে রাজি হব, তবে একটা কন্ডিশন থাকবে। যেহেতু ছেলেটার বয়স মাত্র 19, তাই বিয়ের পর অন্তত 2-3 বছর আমরা একসাথে থাকবো না, আলাদা থাকবো। সবাই ভাববে আমরা পড়াশোনার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। এরপর যখন সময় হবে তখন দেখা যাবে। ওয়াও, এটা তো দারুণ প্ল্যান। এক্স্যাক্টলি, আন্টি এটাতেই রাজি হয়ে যাবে। লেটস সি। কিছুক্ষণ গল্প করার পর মাইশা তাদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে ঢুকে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে ডাক দিল। মাম্মা, একটু আসবে? তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো, তাহলে কি সিদ্ধান্ত নিলে? আমি বিয়ে করতে রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ছেলেটার
এখন মাত্র 19 বছর। এই বয়সে আমি কোনোভাবেই সংসার শুরু করতে চাই না। তাই বিয়ে হবে ঠিকই, কিন্তু আমরা 2-3 বছর আলাদা থাকবো, এক রুমে থাকবো না। এই সময় আমি কোম্পানির দায়িত্ব সামলাবো, আর সে নিজের পড়াশোনা আর ক্যারিয়ারে ফোকাস করবে। তারপর যখন ও ম্যাচিউর হবে, তখন নতুন করে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সংসার শুরু করব। মেয়ের কথা শুনে মাম্মাম বেশ কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। ঠিক আছে, আমি রাজি। তবে 3 বছর পরে কোনো অজুহাত চলবে না। তখন তোমাকে ওকে নিজের স্বামী হিসেবে মেনে নিতেই হবে। অবশ্যই মাম্মা, বিয়ের পর একজন স্ত্রী হিসেবে আমার দায়িত্ব আমি জানি। আমি শুধু চাই সবকিছু ঠিক সময় হোক। তাছাড়া এই সময় আমি কোম্পানিটাকেও আরো বড় করতে চাই। মেয়ের কথাগুলো শুনে মাম্মামের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি এগিয়ে এসে মাইশাকে জড়িয়ে ধরে কপালে আলতো করে চুমু খেলেন। এই তো, এটাই আমার মেয়ের মতো কথা। মাইশাও হেসে মাকে জড়িয়ে ধরল, তবে সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। জাস্ট ওয়েট মাম্মা, তুমি ভাবছো আমি বদলে গেছি? নট এট অল। আমি শুধু আমার চালটা চাললাম। ওই পিচ্চি ছেলের এত শখ আমার মতো একটা মেয়েকে বিয়ে করার। ঠিক আছে, বিয়ে হবে, কিন্তু এরপর আমি এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। বেশ কয়েকদিন পর, খুব বেশি জাঁকজমক নয়, শুধুমাত্র দুই পরিবারের অল্প কিছু আত্মীয় স্বজনকে নিয়ে একেবারে সাদামাটা আয়োজনেই সম্পন্ন হলো মাইশা আর তন্ময়ের বিয়ে। না ছিল বিশাল কোনো অনুষ্ঠান, না ছিল আলোকসজ্জার ঝলকানি, তবুও সবার মুখে ছিল তৃপ্তির হাসি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই মাইশা কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। গিয়ে বিছানার এক পাশে বসে ফোন স্ক্রল করতে লাগলো। তার মুখে কোনো আনন্দের ছাপ নেই, বরং বিরক্তির ছায়া স্পষ্ট। কিছুক্ষণ পর দরজায় হালকা নক পড়লো। আমি ভেতরে আসতে পারি? দরজা তো খোলাই আছে। তন্ময় ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো, মুখে একটুখানি লাজুক হাসি। তোমার কোনো কিছু লাগবে? মাইশা একবার মাথা তুলে তন্ময়ের দিকে তাকালো। ছেলেটা দেখতে তো সত্যি অনেক সুন্দর, কিন্তু তাতে আমার কি? আমি এসব কি ভাবছি? মুহূর্তেই নিজের ভাবনাটা ঝেড়ে ফেলে সে ঠান্ডা গলায় বলল, তুমি আমাকে কি দেবে? যা দেবে সেটা তো শেষ পর্যন্ত আমার টাকা দিয়েই কিনতে হবে। নিজের তো কোনো ইনকাম নেই। আমার যদি কিছু দরকার হয়, আমার কাজের লোক আছে, তারা এনে দেবে। তোমার কষ্ট করার কোনো দরকার নেই। কথাগুলো শুনে তন্ময়ের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তবুও সে নিজেকে সামলে নরম স্বরে বলল, আমি তোমার কাছ থেকে কেন টাকা নেব? আমি একটা ছোট শোরুমে পার্ট টাইম কাজ করি। পড়াশোনার পাশাপাশি যা উপার্জন করি সেখান থেকে তোমার জন্য একটা ছোট গিফট কিনেছি। শুনেছি বিয়ের দিন নাকি বউকে কিছু উপহার দিতে হয়। মাইশা ব্যঙ্গের হাসি হাসলো। তুমি আমাকে গিফট দেবে? তুমি জানো আমার একটা ড্রেসের দাম কত? তোমার হয়তো পুরো মাসের বেতন দিয়েও আমার একটা ড্রেস কেনা সম্ভব না, আর তুমি কিনা আমাকে গিফট দেবে? সত্যি অনেক ফানি। তন্ময় আর কোনো উত্তর দিল না। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। তবুও সে পেছন থেকে ছোট্ট একটি গিফট বক্স বের করে মাইশার দিকে বাড়িয়ে দিল। এটা আমার তরফ থেকে, খুব দামি কিছু না, কিন্তু মন থেকে কিনেছি, যদি রাখো। বিরক্ত হলেও মাইশা বক্সটা হাতে নিল। ধীরে ধীরে খুলতেই ভেতরে দেখতে পেল খুব সুন্দর করে ভাঁজ করা একটা লাল শাড়ি। শাড়ির উপর রাখা ছিল আর একটা ছোট্ট বক্স। সেটা খুলতেই বেরিয়ে এলো ছোট্ট একটি সোনার আংটি। কয়েক সেকেন্ডের জন্য মাইশা চুপ করে রইল। কখনো শাড়িটার দিকে, কখনো আংটির দিকে তাকালো, কিন্তু পরের মুহূর্তেই তার মুখ শক্ত হয়ে গেল। এসব সস্তা জিনিস আমি ব্যবহার করি না। শাড়ি, আই হেট শাড়ি। আমি কোনোদিনও শাড়ি পরি না। এগুলো তোমার কাছেই রাখো। কথাটা বলেই সে বক্সটা ছুঁড়ে বিছানার একপাশে ফেলে দিল। তন্ময় এক মুহূর্ত স্থির হয়ে রইল, তারপর নিঃশব্দে নিচু হয়ে বক্সটা তুলে নিল। শাড়িটা খুব যত্ন করে আবার ভাঁজ করলো। আংটিটা আগের জায়গায় রেখে বক্স বন্ধ করে আলমারির এক কোণে সুন্দর করে রেখে দিল। এখানে থাকলো, যদি কোনোদিন তোমার ইচ্ছে হয় তাহলে পরে নিও, না হলেও কোনো সমস্যা নেই। এতটুকু
বলেই তন্ময় ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। রুমে আবার নীরবতা নেমে এলো। ঠিক তখনই মাইশার চোখ পড়ল আলমারির পাশে রাখা একটি ছোট্ট সাদা খামের ওপর। কৌতূহল বশত খামটা হাতে নিয়ে খুলল। ভেতরে ছোট্ট একটি কাগজে সুন্দর হাতের লেখায় লেখা, একদিন লাল শাড়ি পরে এসো বউ, আমি চুপচাপ বসে শুধু তোমাকেই দেখব। দেখতে চাই লাল রংটা তোমার রূপে কতটা হার মানে। কথাগুলো পড়ে মাইশা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। কেন জানি বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করলো, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে শক্ত করে নিল। নাটক। ঠোঁট বাঁকিয়ে কাগজটা আবার ভাঁজ করলো। তারপর সেটাকে আংটি আর লাল শাড়ির সঙ্গে একই বক্সের ভেতর রেখে আলমারির কোনায় ঠেলে দিল। যেন সেই ছোট্ট উপহারটার সঙ্গে তন্ময়ের অনুভূতিকেও সে তালাবদ্ধ করে রাখলো। পরের দিন সকালে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল। পরিবেশটা ছিল শান্ত। হঠাৎ মাইশার মাম্মাম মুচকে হেসে মাইশার দিকে তাকালেন। শোনো মা, তোমাদের তো নতুন বিয়ে হয়েছে। আমি ভাবছিলাম আজকে একটু হসপিটালে গিয়ে তোমার পাপাকে দেখে এসো, তারপর তন্ময়কে নিয়ে একটু বাইরে ঘুরে আসবে, সারাদিন একসাথে সময় কাটাবে। কথাটা শুনে মাইশার ভীষণ বিরক্ত লাগলো, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না। শিওর মাম্মাম, নো প্রবলেম। নাস্তা শেষ করেই সে উঠে দাঁড়ালো। তন্ময়ের হাত ধরে টেনে বলল, চলো। তন্ময় কিছু না বলে বাধ্য ছেলের মতো তার পেছন পেছন হাঁটতে লাগলো। কিন্তু মাইশা হসপিটালের দিকে না গিয়ে গাড়ি থামালো শহরের একটি অভিজাত ক্যাফের সামনে। ভেতরে ঢুকতেই দেখা গেল রিমা আর মীরা আগে থেকেই বসে আছে। ফাইনালি আমাদের ম্যাডাম আসছেন। মাইশা গিয়ে একটা চেয়ারে বসলো আর তন্ময়ের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, তুমি দাঁড়িয়েই থাকো। তন্ময় কোনো প্রতিবাদ করলো না, চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইলো। কিরে, এটাই তোর পিচ্চি বর? মাশাল্লাহ, দেখতে তো একদম হিরো। আমি তো একেবারে ক্রাশ খেয়ে গেলাম। একদিনের জন্য দিবি? একটা ডেটে নিয়ে যেতাম। যদি এতই ভালো লাগে একেবারে নিয়ে যা, আমার কোনো আপত্তি নেই। তিনজন একসাথে হেসে উঠলো। এই হ্যান্ডসাম, যাবে নাকি আমাদের সাথে? আমরা কিন্তু দেখতে শুনতে কম না, আমাদের পেছনে ছেলেদের লাইন লেগে থাকে। সরি ম্যাম, আমার ওয়াইফ আছে, আমি কেন অন্য কারোর সাথে ঘুরতে যাব? আচ্ছা, এত লয়েল? যতদিন পর্যন্ত উনি আমার স্ত্রী, ততদিন পৃথিবীর কোনো মেয়ে আমার জীবনে আসতে পারবে না। আর শুধু ততদিন কেন, আমার জীবনে আমার স্ত্রী ছাড়া অন্য কোনো নারী কখনো সেই জায়গা পাবে না। কথাটা বলে সে একবার মাইশার দিকে তাকালো। আমি পৃথিবীতে দুইজন নারীকে সবচেয়ে বেশি ভালোবাসি, একজন আমার মা আর আরেকজন আমার স্ত্রী। মুহূর্তের জন্য পুরো টেবিলটাই নিশ্চুপ হয়ে গেল। মাইশা অবাক হয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। এমন উত্তর সে একদমই আশা করেনি। বাহ, কিরে, কি বর পেয়েছিস! পুরোই ওয়াইফ অবসেসড। বাট অনেস্টলি ছেলেটা অনেক ভালো। এইসব বুঝিস না, সব নাটক। আমার সম্পত্তির জন্যই তো এত ভালো মানুষ সাজছে। না বউ, তুমি ভুল বলছো। কি? আমি কখনো তোমার সম্পত্তির 1 টাকাও চাই না। নিজের যোগ্যতায় নিজের ভবিষ্যৎ করব, অন্য কারো টাকায় না। খুব সাহস বেড়েছে তোমার, আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলো। তুমি আমার স্ত্রী, তোমার সামনে কথা বলার অধিকার আমার আছে। ছোট লোক, আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? শুধুমাত্র মাম্মামের জন্য এই বিয়েটা করেছি, নয়তো তোমার মতো একটা গরিব 19 বছরের ছেলেকে আমি জীবনে তাকিয়েও দেখতাম না। কথাগুলো শুনে তন্ময়ের বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেল। এই কয়েক সপ্তাহে মাইশা সুযোগ পেলেই তন্ময়কে অপমান করত। কখনো নিজের বন্ধুদের সামনে তাকে ড্রাইভার বলে পরিচয় করিয়ে দিত, কখনো বলতো কাজের লোক। অথচ তন্ময় কখনো প্রতিবাদ করতো না, বরং প্রতিদিন নিয়ম করে মাইশার খোঁজ নিত। কখন কি লাগবে, কখন খাবার লাগবে, কখন বিশ্রাম দরকার, সবকিছু মাইশা বলার আগেই বুঝে যেত। মাঝে মাঝে মাইশা নিজেও অবাক হয়ে ভাবতো, এত অপমান করার পরেও মানুষটা এত শান্ত থাকে কিভাবে? একদিন রাতে মাইশা তার বন্ধুদের নিয়ে একটা ক্লাবে পার্টি করছিল। জোরে মিউজিক বাজছে, সবাই নাচছে। ঠিক তখনই একটা ছেলে মাইশার খুব কাছে এসে নাচতে শুরু করলো।
মার্শা অস্বস্তি বোধ করলেও কিছু বলল না, কিন্তু দূর থেকে সবকিছুই দেখছিল তন্ময়। ছেলেটা আরো কাছে আসতেই তন্ময়ের মাথায় রক্ত চড়ে গেল। মুহূর্তের মধ্যে সে এগিয়ে গিয়ে ছেলেটার মুখে একটা প্রচন্ড ঘুষি মারলো। ছেলেটা মেঝেতে পড়ে গেল। আরও ম্যাট। সেও উঠে এসে তন্ময়ের সাথে মারামারিতে জড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই পুরো ক্লাবে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। তন্ময়ের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, হাতেও আঘাত লেগেছে, কিন্তু সে থামছে না। তন্ময়, স্টপ ইট। তন্ময় হঠাৎ মার্শার দিকে ঘুরে তাকালো। তুমি ভুলে গেছো তুমি আমার স্ত্রী? তার কণ্ঠে আজ প্রথমবারের মতো রাগ স্পষ্ট। আমার বয়স কম হতে পারে, কিন্তু জীবন আমাকে অনেক আগেই বড় করে দিয়েছে। নিজেকে এত সিনিয়র ভাবো না। আমি এত অপমান সহ্য করেও তোমার পাশে থেকেছি, আর তুমি আমার সামনেই অন্য একটা ছেলের সাথে এত কাছাকাছি। মীরা এবার সামনে এগিয়ে এলো। এই পিচ্ছি, এত সাহস থেকে আসে? হ্যাঁ, ও কি তোকে কখনো হাজব্যান্ডের অধিকার দিয়েছে? তুই কি ওর সব চাহিদা পূরণ করতে পারবি? এখনো তো তুই বাচ্চা। মীরার কথায় তন্ময়ের চোখ দুটো লাল হয়ে উঠল। পরের মুহূর্তে এসে সবার সামনে মাইশার হাত ধরে নিজের দিকে টেনে নিল, আর কোনো সুযোগ না দিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। পুরো ক্লাব স্তব্ধ। মাইশা ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর তন্ময় নিজেই সরে গেল। দেখেছো, আমি ওর হাজবেন্ড, ওর উপর আমার অধিকার আছে। কথাটা শেষ হতেই মাইশার হাতের প্রচন্ড এক থাপ্পড় এসে পড়ল তন্ময়ের গালে। হাউ ডেয়ার ইউ! তন্ময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আই অ্যাম ইওর হাজবেন্ড। তুমি শুধু আমার বাবার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছো। এখন যখন দেখছো কিছু পাচ্ছ না, তাই জোর দেখাচ্ছ। কিন্তু শোনো, আমি তোমাকে কোনোদিন হাজবেন্ড হিসেবে মেনে নেব না। যেদিন নিজের যোগ্যতায় আমার সমান হয়ে দাঁড়াতে পারবে, সেদিন আমার সামনে আসবে। তার আগে তোমার মুখও দেখতে চাই না। এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না তন্ময়। সে ধীরে ধীরে ক্লাব থেকে বেরিয়ে গেল। বাইরে এসে রাস্তার পাশে একটা বেঞ্চে বসে পড়ল। চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল। গালের থাপ্পড়ের ব্যথার চেয়ে বুকের ভেতরের ব্যথাটা যেন 1000 গুণ বেশি ছিল। আকাশের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ভালোবাসা কি সত্যি এত সস্তা? দেখতে দেখতে কেটে গেল পুরো 2 বছর। এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে, শুধু বদলায়নি একটা মানুষকে ঘিরে থাকা অপেক্ষা। তন্ময় আর একবারও এই বাড়িতে ফিরে আসেনি। কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি কেউ জানে না। শুরুর দিকে মাইশা ভেবেছিল রাগ কমলেই হয়তো ছেলেটা ফিরে আসবে, কিন্তু একটা দিন, 2টা দিন, একটা মাস, তারপর বছর পেরিয়ে গেল, মানুষটা আর ফিরল না। অন্যদিকে মাইশার মা দিন দিন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। শরীরের চেয়ে তার মনটাই যেন বেশি ভেঙে গেছে। ঘুমের মধ্যেও তিনি শুধু একটা নামই ডাকেন, তন্ময়, বাবা কোথায় তুই? এই 2 বছরে মাইশার সাথে তার মায়ের সম্পর্ক অনেক বদলে গেছে। আগে যেখানে সারাদিন মা মেয়ের হাসি আড্ডায় বাড়ি মুখর থাকতো, এখন সেখানে নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। মাইশার মা প্রয়োজন ছাড়া মেয়ের সাথে কোনো কথাই বলেন না। এই নীরবতাই যেন মাইশার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। আজও ঠিক তেমনই। মাইশা ধীরে ধীরে মায়ের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বিছানায় শুয়ে আছেন তার মা, চোখ দুটো ছাদের দিকে স্থির। মাইশা ধীরে ধীরে গিয়ে বিছানার পাশে বসলো। কাপা হাতে মায়ের হাতটা নিজের হাতে তুলে নিল। মাম্মাম, কোনো উত্তর নেই। প্লিজ আমার দিকে একবার তাকাও। ধীরে ধীরে মহিলা চোখ ফিরিয়ে তাকালেন। মাইশার চোখ ইতিমধ্যেই ভিজে গেছে। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত দূর চলে যাবে। আমি তো শুধু রাগের মাথায় কথা বলেছিলাম। আমি ভাবিনি তন্ময় সত্যিই চলে যাবে। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি ওকে অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো মাম্মাম, আমি চাইনি এমনটা হোক। তুমি 2 বছর ধরে আমার সাথে ঠিকমতো কথা বলো না, আমাকে দেখেই এড়িয়ে যাও। জানো, এটা আমার খুব কষ্ট হয়। আমি তোমার রাগ প্রাপ্য, কিন্তু প্লিজ আর শাস্তি দিও না। আমার কোনো সম্পত্তি লাগবে না, কোনো কোম্পানি লাগবে না। আমি শুধু আমার মাম্মামকে চাই। প্লিজ টক টু মি। মাইশা হাউমাউ করে কেঁদে উঠল। তার চোখের পানি গিয়ে পড়ছে মায়ের হাতের উপর। অনেকক্ষণ চুপ থেকে অবশেষে তার মা ধীরে ধীরে উঠে বসলেন। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর খুব শান্ত গলায় বলতে শুরু করলেন। জানিস মাইশা, আমি তন্ময়কে এতটা ভালোবাসি কেন? কারণ শুধু সে ভালো ছেলে বলেই না, কারণ এই বাড়ি, এই কোম্পানি, এই সম্পদ, সবকিছুর মালিক ওর বাবা। মাইশা হতবাক হয়ে তাকিয়ে রইল। হোয়াট? তুমি কি বলছো মাম্মাম?
হ্যাঁ, সত্যি বলছি। আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা এমন ছিলাম না। তোর বাবা তখন একটা ছোট চাকরি করত। সংসার চালাতে হিমশিম খেতে হতো। মাথা গোজারও ঠিকঠাক একটা জায়গা ছিল না আমাদের। সেই সময় তন্ময়ের বাবা রফিক আমাদের পাশে দাঁড়িয়েছিল। সে নিজের বাড়ির একটা অংশ আমাদের থাকতে দিয়েছিল। শুধু তাই নয়, তার নিজের কোম্পানিতে তোর বাবাকে চাকরিও দিয়েছেন এবং আমাদের সমস্ত খরচ গ্রহণ করতেন। সেদিন যদি রফিক ভাই আমাদের সাহায্য না করত, আজ আমরা হয়তো রাস্তায় থাকতাম। এই কোম্পানি, এই বিশাল বাড়ি, এই সম্মান সবকিছুই মূলত শুরু হয়েছিল তন্ময়ের বাবার হাত ধরে। মাইশার ঠোঁট কাঁপছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। এই যে এখন তুই যে বাড়িটা দেখছিস, এই বাড়িটা কিন্তু আমাদের না। এই বাড়ি, এই কোম্পানির সবকিছুই তন্ময়ের। আমরা তো এখানে শুধু আশ্রিতা। 21 বছর পূর্ণ হলেই ভেবেছিলাম আমি তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিব। তাই আমি তার সাথে আগে তোর বিয়েটা সম্পূর্ণ করেছি। তোর বাবাও তন্ময়ের বাবার ইচ্ছেটা পূরণ করিয়েছি। তাহলে এতদিন আমি যার বাড়িতে থাকছি, যার টাকায় বড় হয়েছি, আমি সেই মানুষের ছেলেকেই এত অপমান করেছি? মাইশার মা তার চোখের পানি মুছে নিল। এখানেই শেষ না, শোন। তোর বাবা আর তন্ময়ের বাবা ছিল একে অপরের প্রাণের বন্ধু। তোরা তখন অনেক ছোট। একদিন সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম। তুই তখন মাত্র 8 বছরের। তন্ময়ের বয়সও খুব বেশি হলে 2-3 হবে। তখন রফিক ভাই বললেন, বন্ধু, তোর মেয়েটা আমার ভীষণ পছন্দ। যদি আমার কোনো বড় ছেলে থাকতো, তাহলে আমি অবশ্যই তোর মেয়েকে আমার বাড়ির রানী বানাতাম। তোর বাবা মজা করে বলল, সমস্যা কি, এখন বানাবি। তোর তো ছোট ছেলে আছে, আর বয়স কোনো ম্যাটার করে না। তারা যখন বড় হয়ে যাবে, দেখবি দুইজনের বয়সের পার্থক্য বোঝাই যাবে না। রফিক হেসে বলেছিল, তাহলে আজ থেকেই ঠিক থাকলো, বড় হলে মাইশা হবে আমার বাড়ির বউ। সবাই তখন হেসে উঠেছিল। সেটা তারা দুজন মজার ছলে বলেছিল, কিন্তু রফিক ভাইয়ের চোখে আমি সত্যি সেই স্বপ্নটা দেখেছিলাম। সে তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। সবসময় বলতো, আমার ছেলের কপালে যদি মাইশার মতো মেয়ে জোটে, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী বাবা হব। মাইশার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তারপর সবকিছু এক মুহূর্তে বদলে গেল। আমরা সবাই একসাথে ট্রিপে বের হয়েছিলাম। ফেরার পথে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। সেদিন তন্ময়ের মা ঘটনাস্থলে মারা যান। তোর বাবা মারাত্মক আহত হয়ে কোমায় চলে যায়। আমিও অনেক আহত হই। আর রফিক, সে নিজের চিকিৎসা না করিয়ে আমাদের চিকিৎসার জন্য নিজের শেষ টাকাটুকু খরচ করে দেয়। ডাক্তার তাকে অনেকবার ভর্তি হতে বলেছিল, কিন্তু সে বলেছিল আগে ওদের বাঁচান, আমি পরে আসছি। কিন্তু সে আর ফিরে আসেনি। অতিরিক্ত রক্তক্ষরণে সেও চলে গেল। মারা যাওয়ার আগে শেষবার বলেছিল, আমার স্বপ্নটা মনে হয় পূরণ করতে পারবো না। রুমটা নিস্তব্ধ হয়ে গেল। মাইশার শরীর কাঁপছে। না না, এটা হতে পারে না। কিন্তু এটাই সত্যি। তারপর থেকে এই কোম্পানি, এই বাড়ির সব আমি সামলাতে শুরু করি। তোর বাবাও আর কখনো কোমা থেকে ফিরল না। আর তন্ময়, ওকে আমরা ওর নানুর বাড়িতে পাঠিয়ে দিলাম। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা ভেবেছিলাম ওখানেও ভালো থাকবে, কিন্তু আমরা জানতামই না ওখানেও প্রতিদিন অত্যাচার সহ্য করছে, খেতে পাচ্ছে না, মার খাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা হয়েও কাজ করছে। আর আমি নিজের মেয়েকে বুকে আগলে রেখেছি, কিন্তু অন্যের ছেলেটাকে একবারও নিজের কাছে এনে রাখতে পারিনি। এই অপরাধ বোধ আমাকে প্রতিদিন মেরে ফেলে। আজও রাতে ঘুমোতে গেলে মনে হয়, আমি যদি ওকে নিজের ছেলের মতো বড় করতাম, তাহলে হয়তো ওর জীবনে এত কষ্ট আসতো না। মাইশা আর নিজেকে সামলাতে পারলো না। সে মায়ের কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। মাম্মাম, আমি কি করে পারলাম? যে ছেলেটা কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি, যে প্রতিদিন আমার অপমান সহ্য করেছে, যে আমাকে নিজের স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে, আমি সেই মানুষটার আত্মসম্মানটাই ভেঙে দিয়েছি। আমি ওকে কাজের লোক বলেছি, ড্রাইভার বলেছি, সবার সামনে অপমান করেছি। ও যখন ভালোবেসে একটা লাল শাড়ি দিয়েছিল, আমি সেটাও ছুঁড়ে ফেলে দিয়েছিলাম।
আমি মানুষ নই মাম্মাম, আমি একটা ভয়ঙ্কর অমানুষ। মাইশার মা চোখ মুছলেন, তারপর ধীরে ধীরে বললেন, জানিস, তন্ময় একদিনও তোর বিরুদ্ধে আমার কাছে একটা অভিযোগ পর্যন্ত করেনি। আর আমি চাই আমার মৃত্যুর আগে সব সম্পত্তি, সব অধিকার, সব কিছু তন্ময়ের হাতে তুলে দিতে, কারণ এসব আসলে তারই প্রাপ্য। আর যদি পারিস তাহলে একবার, শুধু একবার ওর কাছে গিয়ে বলিস ক্ষমা করে দাও। আমি জানি না ও তোকে ক্ষমা করবে কিনা, কিন্তু তুই যদি না বলিস সারা জীবন এই অনুতাপ নিয়েই বাঁচতে হবে। মাইশা আর এক মুহূর্তও সেখানে থাকতে পারল না, দৌড়ে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো তন্ময়ের প্রতিটি হাসি, প্রতিটি অপমান, চুপচাপ সহ্য করা মুখ, লাল শাড়ির সেই ছোট্ট বক্সটা, আর সেই চিঠি। একদিন লাল শাড়ি পরে এসো বউ, আমি চুপচাপ বসে শুধু তোমাকেই দেখব। চিঠিটার প্রতিটি শব্দ যেন আজ ছুরির মতো তার হৃদয়ে বিঁধছে। মাইশা দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল। এই একটা বছরে মাইশার জীবন যেন সম্পূর্ণ বদলে গেছে। কোম্পানির দায়িত্ব, বাবার চিকিৎসা, মায়ের দেখাশোনা, সবকিছু একাই সামলেছে সে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও একটা মানুষকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারেনি। প্রতিদিন রাতে ঘুমানোর আগেও আলমারির ভেতর থেকে সেই লাল শাড়িটা, বক্সটা বের করতো, ধুলো ছেড়ে চিঠিটা পড়তো, তারপর বুকের সাথে জড়িয়ে ধরে অঝরে কাঁদতো। কোথায় আছো তুমি তন্ময়? একবার, শুধু একবার ফিরে এসো। আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না, আই প্রমিস। নিজের করা প্রতিটি অপমান আজ বিষের মতো ফিরে ফিরে আঘাত করছে তাকে। যে মানুষটাকে সে প্রতিটি মুহূর্তে ছোট করেছে, সেই মানুষটার শূন্যতাই আজ তাকে শেষ করে দিচ্ছে। একদিন অফিস শেষ করে মাইশা তার দুই বান্ধবী রিমা আর মীরাকে নিয়ে শহরের একটি নামকরা ক্যাফেতে গেল। তিনজন গল্প করতে করতে কফি খাচ্ছিল। ঠিক তখনই ক্যাফের কাচের দরজা খুলে একজন যুবক ভেতরে প্রবেশ করলো। কালো স্যুট, সাদা শার্ট, হাতে দামি ঘড়ি, চোখে পাতলা ফ্রেমের চশমা, আত্মবিশ্বাসী হাঁটা। মাইশার চোখ হঠাৎই তার উপর আটকে গেল। পরের মুহূর্তেই তার হাত থেকে কফির কাপটা মেঝেতে পড়ে ভেঙে গেল। আরে দোস্ত, কি হলো তোর? তন্ময় আর এক সেকেন্ডও অপেক্ষা করলো না, দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়েই তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তন্ময়, তুমি কোথায় ছিলে এতদিন? আমি তোমাকে অনেক খুঁজেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি অনেক বড় ভুল করেছি। কিন্তু পরের মুহূর্তেই যুবকটা তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। সে হতভম্ব হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এক্সকিউজ মি, হ্যাভ ইউর লোডস ইউর মেন্ট? আপনি কে? কি সাহসে আমাকে জড়িয়ে ধরলেন? ছেলে দেখলে এইভাবে গিয়ে জড়িয়ে ধরেন? আপনার কোনো ম্যানার্স নেই? কাউন্সিলেন্স। তন্ময়, আমি স্টপ ইট। আমার নাম তন্ময় না, আর আমি আপনাকে জীবনে কোনোদিন দেখিনি। নেক্সট টাইম কাউকে হোক করার আগে নিশ্চিত হয়ে নেবেন। কথাগুলো বলে সে বিরক্ত মুখে পাশ কাটিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। যেন কিছুই হয়নি। মাইশা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একই চেহারা, একই চোখ, একই হাসি, একই উচ্চতা, এমনকি কফির কাপ ধরার ভঙ্গিটাও হুবহু তন্ময়ের মতো। দোস্ত শান্ত হ, আমার মনে হয় ওটা তন্ময় না। না মীরা, এটা অসম্ভব। এতটা মিল কিভাবে হয়? ওর চোখ, ওর মুখ, সবকিছু তন্ময়ের মতো। পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে নাকি 7 জন মানুষ থাকে, হয়তো তাদেরই একজন। আর একটা জিনিস খেয়াল করেছিস? তন্ময়ের চোখে সবসময় একটা মায়া ছিল। এই ছেলেটার চোখে শুধু অ্যাটিটিউড। কিন্তু আমার মন বলছে এটাই তন্ময়। যদি সত্যি তন্ময় হতো তাহলে তোকে ক্যারেক্টারলেস বলতো। যে ছেলেটা তোর একটা কান্নাও সহ্য করতে পারে না, সে কিভাবে তোকে অপমান করতো? থিঙ্ক লজিক্যালি। মাইশা চুপ করে গেল। শেষবারের মতো ছেলেটার দিকে তাকালো। ছেলেটা খুব স্বাভাবিকভাবে কফিতে চুমুক দিচ্ছে, একবারও এদিকে তাকাচ্ছে না। মাইশা দীর্ঘশ্বাস ফেললো। হয়তো তুই ঠিকই বলেছিস। আমি হয়তো তন্ময়কে এতটাই মিস করি যে এখন সবাইকেই ওর মতো মনে হয়। চল বাসায় যাই। ক্যাফে থেকে বেরিয়ে আসার পর পুরো রাস্তা জুড়েই মাইশা একদম চুপচাপ। রিমা আর মীরা যতবারই কথা বলার চেষ্টা করেছে, ততবারই সে শুধু জানালার বাইরে তাকিয়ে থেকেছে। তার মাথার ভেতর বারবার ঘুরে ফিরে আসছে তন্ময়, সেই কণ্ঠস্বর, সেই চোখ, সবকিছুই তন্ময়ের মতো, অথচ মানুষটা যেন সম্পূর্ণ অপরিচিত। দোস্ত, এত ভাবছিস কেন? ফরগেট ইট, ও তন্ময় না। জানি না,
কিন্তু আমার মনটা মানতে চাইছে না। একটা মানুষ আর একটা মানুষের মতো দেখতে হতে পারে, কিন্তু এতটা? ওর চোখের পলক ফেলা পর্যন্ত তন্ময়ের মতো ছিল। তুই এখন ইমোশনালি উইক হয়ে গিয়েছিস, তাই সবাইকে তন্ময় মনে হচ্ছে। হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা আছে। বাড়িতে ফিরেও কোনো শান্তি পেল না মাইশা। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় বসে রইল। চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। আননোন নাম্বার। মেসেজে মাত্র একটি লাইন লেখা, কাউকে হারানোর কষ্টটা কেমন এখন বুঝতে পারছো? মাইশার বুক কেঁপে উঠল। কে কে পাঠিয়েছে এটা? সে তাড়াতাড়ি কল ব্যাক করলো, কিন্তু দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ সুইচড অফ। মাইশার কপালে ঘাম জমে গেল। সে আবার মেসেজ করলো, হু আর ইউ, প্লিজ রিপ্লাই। কিন্তু কোনো উত্তর এলো না। সারা রাত সে ঘুমাতে পারলো না। এগুলো ভেবেই ছটফট করছিল। পরের দিন সকালে ফ্রেশ হয়ে অফিসে গেল মাইশা, কিন্তু আজ তার মাথাটা একদমই কাজ করছে না। সারা রাতের অস্থিরতা এখনো কাটেনি। কেবিনে ঢুকেই চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। বারবার সেই অচেনা অথচ পরিচিত মুখটা ভেসে উঠছে তার চোখের সামনে। ঠিক তখনই দরজায় নক পড়লো। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম, আজকে তো আমাদের একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। আনায়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে আমাদের একটা খুব বড় প্রজেক্ট ডিল ফাইনাল হওয়ার কথা, তো কখন বের হব? অনন্যা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামটা শুনেই মাইশা হঠাৎ চোখ খুলে কয়েক সেকেন্ড চুপ থেকে সে ধীরে ধীরে বলল, কোনোভাবে আজকের মিটিংটা কি ক্যান্সেল করা যায় না? সরি ম্যাম, এটা ক্যান্সেল করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এত বড় একটা প্রজেক্ট ক্যান্সেল করলে কোম্পানির লস হবে। আরেকটা বিষয় তো আপনি জানেনই না, কি? আনায়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও খুবই স্ট্রিক্ট। তিনি সময়ের সঠিক ব্যবহার ভীষণ পছন্দ করেন। সামান্য ভুল বা লেট হলে তিনি সেই ডিল আর কন্টিনিউ করেন না। অনেক বড় বড় কোম্পানি আর তার এই নিয়মের কারণে প্রজেক্ট হারিয়েছে। তাই এখন যদি আমরা মিটিং পোস্টপোন করতে চাই, তাহলে হয়তো উনি আর আমাদের সঙ্গে ডিলটাই করবেন না। মাইশা দীর্ঘশ্বাস ফেললো। আজ তার মন একদমই ভালো নেই, তবুও বিজনেসের স্বার্থে নিজেকে শক্ত করতেই হবে। ঠিক আছে, তুমি সব ডকুমেন্টস, ফাইলস আর প্রেজেন্টেশন রেডি করো, আমরা একটু পরেই বের হব। ওকে ম্যাম। ম্যানেজার বেরিয়ে যেতেই মাইশা আবার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। দুপুর ঠিক 2টা। শহরের অন্যতম বিলাসবহুল 5 স্টার হোটেলের কনফারেন্স হলে বসে আছে মাইশা ও তার কোম্পানির কয়েকজন সিনিয়র অফিসার। তাদের ঠিক বিপরীতে বসে আছে অনন্যা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার এবং আরো 3 জন উচ্চ পদস্থ কর্মকর্তা। টেবিলের ওপর সুন্দর করে সাজানো রয়েছে প্রজেক্ট ফাইল, ল্যাপটপ আর বিভিন্ন ডকুমেন্ট। সবাই শুধু একজন মানুষের অপেক্ষায়। এক্সকিউজ মি, আপনারা বলেছিলেন 2টায় মিটিং, কিন্তু এখনো তো আপনার সিইও আসলেন না। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার, সরি ম্যাম, স্যার আড়াইটায় মিটিং ডেকেছিল, কিন্তু আমরা লঞ্চের জন্য 30 মিনিট আগে আপনাদের ডেকেছি। এখনো ঠিক 2:30 বাজেনি। আমাদের স্যার কখনো 1 সেকেন্ডও আগে বা পরে কোথাও যান না। এক্স্যাক্টলি 2:30 PM উনি এখানে প্রবেশ করবেন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে উনি খুবই স্ট্রিক্ট। আমরা বরং একটু আগেই চলে এসেছি সবকিছু রেডি করে রাখার জন্য। ও আচ্ছা। সবাই অপেক্ষা করতে লাগলো। এর মাঝেই হালকা লাঞ্চ সেরে নেওয়া হলো। তারপর আবার সবাই নিজ নিজ জায়গায় বসে পড়লো। ঘড়ির কাঁটা ঠিক 2:30 ছুতেই কনফারেন্স হলের কাছের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। 2 জন সিকিউরিটির মাঝখানে এক সুদর্শন যুবক আত্মবিশ্বাসী ভঙ্গিতে ভেতরে প্রবেশ করলো। কালো রঙের স্যুট, হাতে দামি ঘড়ি, চোখে কালো সানগ্লাস, মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। তাকে দেখে সবাই সম্মান দেখিয়ে দাঁড়িয়ে পড়লো, কিন্তু মাইশা যেন পাথর হয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তন্ময়? যুবকটি কোনো দিকে না তাকিয়ে এসে নিজের চেয়ারে বসলো। তারপর ধীরে ধীরে সানগ্লাসটা খুলে টেবিলের ওপর রাখলো। গভীর কণ্ঠে বলল, গুড আফটারনুন এভরিবডি। আশা করি সবাই রেডি আছেন। তাহলে কি আমরা প্রজেক্ট ডিসকাশন শুরু করতে পারি? স্যার। মাইশার চোখ এখনো স্থির হয়ে আছে যুবকটার মুখে। একই চোখ, একই হাসি, একই চেহারা, শুধু নামটা আলাদা। এমএস মাইশা, আপনার কোম্পানিকে প্রেজেন্টেশনের জন্য রেডি? কিন্তু মাইশার যেন কোনো হোশই নেই। মিস মাইশা। জি জি না, মানে
তন্ময়। কথাটা শুনেই পুরো কনফারেন্স রুম নিস্তব্ধ হয়ে গেল। যুবকটি ভ্রুকুচকে শান্ত গলায় বলল, আই থিঙ্ক আপনি ভুল করছেন। আমার নাম তন্ময় নয়, আদনান। আশা করি এরপর থেকে আমাকে এই নামেই ডাকবেন। সরি, আমি আসলে ইটস ওকে, এখন বিজনেস ফোকাস করি। এরপর পুরো মিটিং জুড়ে আদনান একদম প্রফেশনাল ভঙ্গিতে প্রজেক্ট নিয়ে আলোচনা করলো। তার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কথা শুনে সবাই মুগ্ধ। অবশেষে প্রায় 2 ঘন্টা পর ডিল ফাইনাল হয়ে গেল। এক এক করে সবাই বেরিয়ে যেতে লাগলো। আদনানও বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই এক্সকিউজ মি, ইয়েস। আপনার আপনার কি কোনো জমজ ভাই আছে? আদনান কয়েক সেকেন্ড চুপচাপ মাইশার দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, আমার যমজ ভাই থাকুক বা না থাকুক সেটা জেনে আপনি কি করবেন? আমাদের সম্পর্ক শুধুই বিজনেসের। আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাশন করতে পছন্দ করি না। আর অনেস্টলি একজন সিইও হয়ে আপনিও নিশ্চয়ই প্রফেশনাল, বোঝেন। আমি শুধু একটা প্রশ্ন করেছিলাম। আর আমি তার উত্তর দিয়েছি। আর একটা কথা, আমি আমার ওয়াইফ ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলি না। মাইশার বুকটা হঠাৎ কেঁপে উঠল। আপনার ওয়াইফ? ইয়েস, মাই ওয়াইফ। আমি পৃথিবীর মাত্র 2 জন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। একজন আমার মা আর একজন আমার স্ত্রী। তাই আশা করি ভবিষ্যতে বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে আমাকে আর ডিস্টার্ব করবেন না। হ্যাভ এনি ডে। কথাগুলো বলে আদনান একবারও পিছনে না তাকিয়ে চলে গেল। আর মাইশা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে শুধু একটা কথাই বারবার বাজতে লাগলো, আমি পৃথিবীর মাত্র 2 জন নারীকে ভালোবাসি, একজন আমার মা আর একজন আমার স্ত্রী। ঠিক একই কথা একদিন তন্ময় বলেছিল। মাইশার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভারী মন নিয়ে মাইশা ধীরে ধীরে নিজের গাড়িতে গিয়ে বসে পড়ল। বাড়িতে ফিরে আসার পরও মাইশার মাথা থেকে আদনানের মুখটা কিছুতেই সরছিল না। ধীরে ধীরে সে ট্রাভেল ব্যাগ গোছাতে শুরু করলো। বড় একটা বিজনেস প্রজেক্টের জন্য তাকে কোরিয়া যেতে হবে। দরকারি ফাইল, ল্যাপটপ, অফিসিয়াল ডকুমেন্ট সব কিছু গুছিয়ে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু সেই দিনও তার চোখে এক ফোঁটা ঘুম এলো না। পরের দিন খুব সকালে উঠে সে প্রথমে হাসপাতালে গেল। বাবার হাতটা আলতো করে ধরে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। বাবার কপালে আলতো করে চুমু খেয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো সে। তারপর বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকেও বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। প্লেনে উঠে নিজের সিট খুঁজতেই মাইশা থমকে গেল। তার পাশের সিটে বসে আছে আদনান। মাইশা আদনানের পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণের মধ্যে মাইশার চোখটা লেগে এলো। কয়েক মিনিটের মধ্যেই ঘুমের ঘরে তলিয়ে গেল। তন্ময় সবকিছুই খেয়াল রাখছে। ঘুমের ঘোরে মাইশা তন্ময়ের কাঁধে মাথা রাখলো। তন্ময়ও তাকে আগলে নিল। ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসি। মাইশার কপালে আলতো করে চুমু এঁকে দিল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাবতে লাগলো ওই দিনের কথা। ওই দিন মাইশার সাথে রাগ করে তন্ময় রাস্তার পাশে বসেছিল। এমন সময় একটি গাড়ি থেকে আদনান নেমে এসে দৌড়ে তন্ময়ের কাছে গেল। তোকে আমি কত জায়গায় খুঁজেছি। তন্ময়, কোথায় ছিলি তুই? এতদিন পর কোথা থেকে আসলি? আমি তো ভেবেছিলাম হয়তোবা তুই আর কোনোদিন ফিরেই আসবি না। তুই কোথায় ছিলি ভাই? আমিও তো তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মামি বলেছে তুই নাকি কোথায় চলে গিয়েছিস। না রে, ওই দিন আমাকে নানুর বাসা থেকে ফুপুর বাসায় নিয়ে গিয়েছিল, যার জন্য তোর সাথে আমার আর দেখাই হয়নি। ওই দিন যখন আমি পুকুর পাড়ে খেলতে গিয়েছিলাম তখন মামিও সেখানে যায়। আমাকে কাজ না করে খেলতে দেখে তিনি আমার গায়ে হাত তুলতে শুরু করেন। এমন সময় ফুপি আমার এই অবস্থা দেখে আর সেটা সহ্য করতে পারেনি, তাই আমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওই দিনের পর ফুপি অনেকবার গিয়েছিল মামির কাছ থেকে তোকে নিয়ে আসতে, কিন্তু মামি বলেছে তুই নাকি সেখানে নেই। তারপর যখন ফুপি বাসে গিয়েছিল তখন ওই আন্টিও বলেছিল যে তুই নাকি ওইখানে নেই, তাই ফুপি তোকে খুঁজেও পায়নি। তখন হতাশ হয়ে ফিরে গিয়েছি। এত বছর পর আমি এই 1 মাস আগে এখানে এসেছি। নানার বাসায় গিয়েছিলাম, ভাবছিলাম কালকে যাব আমাদের সেই বাসায়, কিন্তু সময় হয়ে ওঠেনি। একটা ব্যবসার কাজের জন্য এখানে এসেছি, কিন্তু এমনভাবে যে আমি তোকে পেয়ে যাব তন্ময়, আমি সেটা কখনো ভাবিনি। তন্ময় এবার আদনানকে জড়িয়ে ধরলো। আমি তো সেখানেই ছিলাম। মামি আমাকে দিয়ে সব কাজ করাতো। আমি চলে গেলে তাদের বাড়ির সকল কাজ করবে কে? এজন্যই তোদের মিথ্যা কথা বলেছে। আর আন্টি আমাকে সেখান থেকে 2 বছর আগে নিয়ে এসেছে। আর উনি তো আমার আন্টি না, আমার মা হয়। আমি তাকে নিজের মা মনে করি আর আমি তাকে ভীষণ পরিমাণ ভালোবাসি। নিজের মাকে তো অনেক আগেই হারিয়েছি, তাই ওনার মাঝেই
মায়ের স্বাদ নেই। এতদিন আমি হোস্টেলে থেকে পড়াশোনা করেছিলাম, তারপর বিয়ে হলো আমার মাইশার সাথে। এরপর এতদিন যাবৎ কি ঘটেছিল তার সঙ্গে সবকিছুই আদনানকে বলল তন্ময়। আদনান কান্না করে তন্ময়কে আগলে নিয়ে গাড়িতে উঠল। তারপর সেখান থেকে সোজা চলে গেল লন্ডনে। সেখান থেকে তন্ময় আর বাকি পড়াশোনা শেষ করলো এবং আদনানের অফিসে যোগ দিল। আদনান ও আয়রার একটি ফুটফুটে কন্যা সন্তান আছে, আনায়া। আর আয়রা হলো তাদের ফুফাতো বোন। এর মধ্যে অনেকবার মাইশার কথা মনে পড়েছে তন্ময়ের, কিন্তু সে নিজের সাথে যুদ্ধ করে এতটা সময় এসেছে শুধুমাত্র তার যোগ্য হয়ে মাইশার সামনে গিয়ে দাঁড়াবে বলে। আজকে তার এত টাকা হয়েছে কিন্তু সে কিছু বলতে পারছে না। বুঝতে চাইছে মাইশা কি আগের মতোই রয়েছে নাকি এখন তাকে একটু হলেও ভালোবাসে। এই কয়েকদিন এসে যতটুকু বুঝেছে মাইশার মনে তার জন্য কিছুটা হলেও অনুভূতি আছে, কিন্তু তন্ময় এখনো তার পরিচয়টা দিতে চায় না। সে চায় নিজেকে আর একটু গুছিয়ে নিতে, তারপর সে নিজেই মাইশার সামনে এসে দাঁড়াবে। কিছুটা সময় চলে গেল। তন্ময় মাইশার ঘুমন্ত চেহারায় তাকিয়ে আছে। হঠাৎ মাইশার ঘুম ভাঙতেই দুজনের চোখ জোড়া এক হলো। তন্ময়কে এত কাছে দেখে মাইশা থমকে গেল। অতঃপর মাইশা অনুভব করলো সে তন্ময়ের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে গেছে। কিছুটা অপ্রস্তুত হয়ে উঠে বসে বাহিরে জানানোর দিকে তাকিয়ে রইল। অনেকটাই লজ্জা পেল সে। অনেক ঘন্টার যাত্রা শেষে তারা কোরিয়ায় পৌঁছলো। পরের দিন সকালে ঘুম ভাঙতেই মাইশা ব্যালকনিতে এসে দাঁড়ালো। সামনেই বিশাল সুইমিং পুল, আর সেখানে তন্ময়ের শরীর চর্চা করছে। কালো ট্র্যাকশুটে তাকে অদ্ভুত রকম আত্মবিশ্বাসী আর আকর্ষণীয় লাগছে। মাইশা অজান্তে স্থির হয়ে তাকিয়ে রইল। তন্ময় নিজের মতো এক্সারসাইজ শেষ করে সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে লাগলো। মাইশাও ধীরে ধীরে নিচে নেমে এলো। ঠিক তখনই পুলের পাশে রাখা একটি ফোন বেজে উঠলো। কৌতূহল বশত স্ক্রিনের দিকে তাকাতে এসে দেখলো মাই লাভ। শব্দ দুটো দেখেই বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন করে উঠলো। অজান্তেই মুখের হাসিটা মিলিয়ে গেল। মনটা ভারী হয়ে গেল তার। সে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। মিস মাইশা, এক্সকিউজ মি, আমার ফোনটা একটু দেবেন? কোনো কথা না বলে মাইশা ফোনটা হাতে তুলে নিল। ধীরে ধীরে পুলের কিনারায় এগিয়ে গেল। তন্ময়ও হাত বাড়িয়ে ফোনটা নিতে গেল, কিন্তু হঠাৎ করেই ভেজা মেঝেতে মাইশার পা পিছলে গেল। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে সে সোজা তন্ময়ের ওপর পড়ে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে তাদের জোড়া ঠোঁট এক হয়ে গেল। তন্ময় মাইশার কোমর জড়িয়ে ধরতেই মাইশা কেঁপে উঠলো। তন্ময় মাইশার ঠোঁটে কিস করতে লাগলো। মাইশাও তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরলো। স্যার। হঠাৎ তন্ময়ের হুঁশ ফিরতেই মাইশাকে ছেড়ে দিল। দুজনেই কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তন্ময় স্বভাবতই মাইশাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে তার দুই কাঁধ ধরে রেখেছিল। মাইশার শ্বাস যেন আটকে গেছে, চোখে মুখে বিস্ময়। ঠিক সেই সময় পরিচিত কণ্ঠ শুনে দুজনেই দ্রুত বাস্তবে ফিরে এলো। ম্যানেজার সামনে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখে একেবারে থমকে গেছে। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছে তিনি ঠিক কি ভাবছেন। তন্ময় দ্রুত মাইশাকে ছেড়ে দিয়ে এক মুহূর্তও দাঁড়ালো না। ভেজা চুল থেকে পানি ছড়তেই সোজা হোটেলের ভেতরে চলে গেল। মাইশা কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা অদ্ভুত ভাবে কাঁপছে। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। অন্যদিকে ম্যানেজার এখনো থম মেরে দাঁড়িয়ে আছে। বিলিভ মি, আমি কিছুই দেখিনি। আমি কাউকে কিছু বলবো না। হোয়াট ননসেন্স! আপনি যা ভাবছেন তেমন কিছুই হয়নি। উনি পড়ে যাচ্ছিলেন, তাই আমি ধরেছিলাম। দ্যাটস ইট, এর বেশি কিছু না। জি স্যার, সরি স্যার। তন্ময় আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা নিজের রুমে চলে গেল। মাইশাও চুপচাপ নিজের রুমে ফিরে গেল। পরের দিন সকাল থেকে প্রজেক্টের কাজ শুরু হলো। একের পর এক প্রেজেন্টেশন চলতে লাগলো। তন্ময়ের আত্মবিশ্বাস আর কথা বলার ধরন দেখে সবাই মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু মাইশার মনোযোগ ছিল অন্যদিকে। তার চোখ বারবার গিয়ে থামছিল তন্ময়ের মুখে। বিষয়টা তন্ময়েরও চোখ এড়ালো না। কথা বলার মাঝেও কয়েকবার তার চোখ মাইশার দিকে চলে গেল। ফলে নিজের অজান্তেই তার মনোযোগ কিছুটা নষ্ট হতে লাগলো। কয়েকদিনের পরিশ্রমের পর অবশেষে প্রজেক্ট সফলভাবে শেষ হলো। দুই কোম্পানির ডিলটাও অফিসিয়ালি কমপ্লিট হয়ে গেল। ফেরার আগের রাতে অনন্যা গ্রুপ
অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ছোট্ট একটি পার্টির আয়োজন করা হলো। সেখানে পরিচিত কয়েকজন ব্যবসায়ী ও অতিথি উপস্থিত ছিল। সবাই যখন নিজেদের মতো ব্যস্ত, ঠিক তখনই 4-5 বছরের একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে আদনানকে জড়িয়ে ধরলো। আদনান হেসে তাকে কোলে তুলে নিল। পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী তরুণীটি মুচকি হেসে তাদের দিকে তাকিয়ে রইল। অজান্তেই মাইশার চোখ ভিজে উঠল। কেন কষ্ট হচ্ছে সে নিজেও জানে না। চুপচাপ পার্টি থেকে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু তার চলে যাওয়াটা তন্ময়ের চোখ এড়ালো না। সে ছোট্ট মেয়েটিকে ওই আয়রার কোলে দিয়ে দ্রুত মাইশার পেছনে হাঁটতে শুরু করলো। পার্টি হল থেকে একটু দূরে যেতেই কয়েকজন মাতাল বিদেশি যুবক মাইশার পথ আটকে দাঁড়ালো। তারা অদ্ভুত ভাষায় কথা বলতে বলতে তার খুব কাছে চলে আসছিল। মাইশা ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো। বেবি, এখানে দাঁড়িয়ে আছো কেন? বলেই কোনো সুযোগ না দিয়ে তন্ময় আলতো করে মাইশার কাঁধে হাত রাখলো। বিষয়টা দেখে ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে সবাই সেখান থেকে সরে গেল। মাইশা দীর্ঘশ্বাস ফেললো। থ্যাংক ইউ। আমি শুধু একজন সহকর্মী হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। কথাটা বললেও কেন যেন তার কণ্ঠে লুকিয়েছিল অন্যরকম এক অনুভূতি। তন্ময় নিজেই মাইশাকে নিরাপদে হোটেল পর্যন্ত পৌঁছে দিল। রেস্ট নিন, আগামীকাল সকালে আমাদের বাংলাদেশে ফিরতে হবে। গুড নাইট। পরের দিন খুব ভোরেই সবাই বাংলাদেশে ফেরার জন্য এয়ারপোর্টে পৌঁছে গেল। কিছুক্ষণ পর সবাই প্লেনে উঠে বসলো। প্রায় 5 ঘন্টার যাত্রা শেষে তারা বাংলাদেশে পৌঁছে গেল। বাড়িতে ফিরেই মাইশা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় নিজের মুখটার দিকে তাকিয়ে রইল। আজকাল নিজেকেই তার অচেনা লাগে। আয়নায় নিজের ভেজা চোখের দিকে তাকিয়ে গড়িয়ে পড়া অশ্রুটা আগুনের ডগায় মুছে ধীরে ধীরে বলতে লাগলো, অপেক্ষা করতে করতে একদিন হয়তো অভ্যাস হয়ে যাবে। শুধু তুমি ফিরবে না, এই সত্যিটা মানতে পারবো না। তোমার আসার অপেক্ষায় আজও দরজা খুলে রাখি। শুধু তুমি জানো না কত রাত তোমার আশায় কেটে যায়। অপেক্ষারও বোধহয় একটা ক্লান্তি আছে, তবুও মনটা তোমার জন্য অপেক্ষা করা ছাড়ে না। তুমি আসবে কিনা জানি না, তবুও প্রতিদিন মনে হয় আজ হয়তো তুমি আসবে। কিছু অপেক্ষা শেষ হয় না, শুধু মানুষটা একদিন অপেক্ষা করতে করতে নীরব হয়ে যায়। তোমার ফেরার আশাটুকু এখনো বুকে বেঁচে আছে। হয়তো সেই আশাটুকুই আমার সবচেয়ে বড় কষ্ট। তুমি ফিরবে না জেনেও অপেক্ষা করি, কারণ মনকে বোঝানো যায়, ভালোবাসাকে নয়। দেখতে দেখতে আরো একটি বছর কেটে গেল। এই একটি বছরে মাইশার জীবনে অনেক কিছুই বদলে গেছে। বাবা এখন অনেকটাই সুস্থ, কোমা থেকে ফিরে এসেছেন অনেক আগেই। 5 দিন পর ওনাকে বাড়ি নেওয়া হবে। পাপা, আর কয়েকটা দিন, তারপর আপনাকে বাসায় নিয়ে যাব। আমরা আবার আগের মতো একসাথে থাকবো। ইনশাআল্লাহ মা, আর তুইও একটু নিজের খেয়াল রাখিস। তোর চোখের নিচে কালি পড়ে গেছে। আমি একদম ঠিক আছি। বাবার কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে কেবিনের বাইরে বেরিয়ে এলো সে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার পা যেন মেঝেতেই আটকে গেল। কিছুটা দূরে একজন পরিচিত মানুষ ধীরে ধীরে হেঁটে আসছে। না হাঁটছে না, কষ্ট করে পা টেনে টেনে এগিয়ে আসছে। এক হাতে লাঠি, অন্য পাশে এক পার্টির সেই সুন্দরী মেয়ে তাকে ধরে রেখেছে। মাইশার বুকটা ধক করে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। আদনান। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলো না, দ্রুত তাদের সামনে গিয়ে দাঁড়ালো। 3 জনই কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে রইল। মিস্টার আদনান, আপনার কি হয়েছে? আদনান কিছু বলার আগেই পাশে থাকা মেয়েটি শান্ত গলায় বলল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন অনেকটাই ভালো। সে ভ্রুকুচকে তাকালো। কিন্তু আজ সকালেই তো আপনার সঙ্গে আমার মিটিং ছিল, আপনি তো একদম সুস্থ ছিলেন। আদনান এক মুহূর্ত চুপ করে থেকে মৃদু হেসে বলল, তোমার সঙ্গে দেখা হওয়ার পরই একটু সমস্যা হয়েছে। ডোন্ট ওয়ারি, আই এম ওকে। কথাগুলো শুনে মাইশার মনে অদ্ভুত একটা সন্দেহ জেগে উঠল। এই মানুষটার কণ্ঠস্বর, চোখের চাহনি, কথা বলার ভঙ্গি কেমন যেন আলাদা। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। তারা দুজন ধীরে ধীরে লিফটের দিকে চলে গেল। মাইশাও নিচে নামতে লাগলো, কিন্তু হাসপাতালের গেটের কাছে পৌঁছতেই আবারও সে জমে গেল। একটি কালো রঙের গাড়ির দরজা খুলে একজন যুবক উঠে বসলো। এক ঝলক মুখটা দেখেই মাইশার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এ তো আদনান, একদম সুস্থ, একদম স্বাভাবিক। গাড়িটা মুহূর্তেই হাসপাতাল ছেড়ে চলে গেল। মাইশার মাথা ঝিমঝিম করতে লাগলো। তাহলে উপরে যাকে দেখলাম সে কে?
না, এবার সত্যিটা জানতে হবেই। সে দৌড়ে আবার হাসপাতালের ভেতরে ঢুকে গেল। সোজা রিসেপশনের সামনে গিয়ে দাঁড়ালো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এক্সকিউজ মি, এখানে কি আদনান নামে কোনো পেশেন্ট ভর্তি আছেন? জি ম্যাম, রুম নং 102। উনি প্রায় 5 মাস ধরে এখানে ভর্তি আছেন। একটা ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে ওনার পায়ে গুরুতর আঘাত লাগে, এখন চিকিৎসা চলছে। মাইশার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে 102 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধ খোলা। ভেতরে তাকিয়ে সে দেখলো সেই মেয়েটি নিজের হাতে আদনানকে খাইয়ে দিচ্ছে। মাইশা ধীরে ধীরে ভেতরে ঢুকতেই দুজনেই অবাক হয়ে তাকালো। ঘরটা নিস্তব্ধ। প্লিজ আর লুকাবেন না। আপনি যদি সত্যি আদনান হন তাহলে একটু আগে নিচে যাকে দেখলাম সে কে? আমি সত্যিটা জানতে চাই। আজ আর কোনো মিথ্যা শুনবো না। আয়রা দীর্ঘশ্বাস ফেললো। আদনান চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ নীরবতার পর আয়রা ধীরে ধীরে বলল, তোমার সামনে যে বসে আছে সেই আসল আদনান, আমার স্বামী। আর আজ নিচে যাকে দেখেছো সে তোমার স্বামী তন্ময়। কথাটা শুনেই মাইশার হাত থেকে ব্যাগটা মেঝেতে পড়ে গেল। তার চোখ ঝাপসা হয়ে এলো, ঠোঁট কাঁপছে, কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। তাহলে সে বেঁচে আছে? হ্যাঁ, সে বেঁচে আছে আর তোমাকে খুব ভালোবাসে, কিন্তু নিজের পরিচয়ে তোমার সামনে দাঁড়াতে চেয়েছিল। তোমার সামনে একজন সফল মানুষ হয়ে ফিরতে চেয়েছিল, তাই সে নিজের ভাইয়ের পরিচয় নিয়েছে। ভাই মানে? তন্ময় আর আদনান ওরা যমজ ভাই। মাইশা যেন পুরো পৃথিবীটাই ভুলে গেল। একটার পর একটা রহস্য খুলছে, কিন্তু সে কিছুই বিশ্বাস করতে পারছে না। কিন্তু তন্ময়ের তো কোনো ভাই নেই, আমি কখনো শুনিনি। হয়তো তুমি জানো না, তবে তোমার ফ্যামিলির প্রায় সবাই জানে। যেদিন তুমি তাকে অপমান করে বের করে দিয়েছিলে সেদিনই ভাগ্যকে ওর নিজের ভাইয়ের কাছে নিয়ে যায়। সেখান থেকেই শুরু হয় নতুন যুদ্ধ, নতুন জীবন, নতুন পরিচয়। আজ যে তন্ময়কে তুমি খুঁজে বেড়াচ্ছ তার সফল হওয়ার পেছনে তোমার অপমানও একটা কারণ। সে জেদ করেছিল একদিন তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবেই। মাইশা হাউমাউ করে কেঁদে ফেললো। আমি তাকে খুব কষ্ট দিয়েছি, খুব। কিন্তু বিশ্বাস করুন, আজও আমি শুধু তাকেই ভালোবাসি। আজও প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমি শুধু আমার তন্ময়কেই খুঁজি। একটা কথা রাখবেন? বলুন। তন্ময়কে বুঝতে দেবেন না যে আমি সব সত্যি জেনে গেছি। আমি কথা দিচ্ছি আমি কিছুই প্রকাশ করব না। চোখের জল মুছে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল মাইশা। শহরের অভিজাত একটি কফি শপের এক কোণে জানালার পাশে বসেছিল তন্ময়, যে এখনো নিজের স্ত্রীকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তার সামনে ধোয়া ওঠা এক কাপ ব্ল্যাক কফি, হাতে ছোট্ট একটি ওয়ালেট। ধীরে ধীরে ওয়ালেটটা খুলে ভেতর থেকে একটা ছবি বের করলো। ছবিটাতে মাইশা হাসছে। ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে তন্ময়ের ঠোঁটের কোণে অজান্তেই একটি মৃদু হাসি ফুটে উঠল। বিশ্বাস করো বউ, আমি তোমাকে এতটা কষ্ট দিতে চাই না, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা, নাকি শুধু অপরাধ বোধ থেকেই আমাকে খুঁজে বেড়াচ্ছ। আমি চাই তুমি নিজের মন থেকে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করো, রেসপেক্ট করো, ভালোবাসো, বাধ্য হয়ে নয়, নিজের ইচ্ছায়। ছবিটার ওপর আলতো করে হাত বুলিয়ে আবার ওয়ালেটে রাখতে যাবে, ঠিক তখনই তার চোখ হঠাৎ কফি শপের কাচের দরজার দিকে পড়ল। পর মুহূর্তেই তার মুখের হাসিটা মিলিয়ে গেল। ভেতরে ঢুকছে মাইশা, কিন্তু সে একা নয়, তার সঙ্গে একজন সুদর্শন যুবক। দুজনেই হাসতে হাসতে ভেতরে প্রবেশ করলো। তন্ময় অজান্তেই চেয়ারের হাতলটা শক্ত করে চেপে ধরলো। তার দৃষ্টি আর এক মুহূর্তের জন্যও মাইশার ওপর থেকে সরল না। ওরা এসে ঠিক তার সামনের দিকের একটি টেবিলে বসলো। ছেলেটা খুব স্বাভাবিকভাবে মাইশার দিকে ঝুঁকে কথা বলছে। মাইশাও মাঝে মাঝে হেসে উঠছে। ওয়েটার এসে কফি দিয়ে যেতেই ছেলেটা কাপটা এগিয়ে দিল মাইশার দিকে। কিছুক্ষণ পর মাইশার মুখের সামনে উড়ে আসা চুলগুলো খুব যত্ন করে কানের পাশে সরিয়ে দিল সে। মাইশা কিছু বলল না, শুধু মৃদু হেসে তার দিকে তাকালো। এই দৃশ্যটা যেন তন্ময়ের বুকের ভেতর ধারালো ছুরির মতো বিঁধল। তার চোয়াল শক্ত হয়ে গেল, চোখ দুটো রক্তিম হয়ে উঠল। হাতের কফির কাপটা এত জোরে চেপে ধরেছিল যে কাপটা হালকা কেঁপে উঠল। ছেলেটা এবার নিজের কাটা চামচে কেক কেটে মাইশার দিকে বাড়িয়ে দিল। মাইশাও সেটা স্বাভাবিকভাবে খেয়ে
খেয়ে নিল। তন্ময়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মনে হচ্ছিল আর এক মুহূর্ত এখানে বসে থাকলে হয়তো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। একবার মনে হলো গিয়ে ছেলেটার কলার চেপে ধরে, কিন্তু পরক্ষণেই নিজেকে থামিয়ে নিল। ধীরে ধীরে চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলল। তারপর টেবিলের ওপর কিছু টাকা রেখে চুপচাপ উঠে দাঁড়ালো। শেষবারের মতো একবার মাইশার দিকে তাকালো। চোখে ছিল সীমাহীন অভিমান আর অদৃশ্য এক যন্ত্রণা। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল। আদনান এখন অনেকটাই সুস্থ। প্রতিদিনের মতো আজও তন্ময় সকালে হাসপাতালে গিয়ে প্রথমে আদনানকে দেখে এসেছে। তারপর মাইশার বাবার কেবিনেও কিছুক্ষণ বসেছিল, কিন্তু আজ কেন যেন তার মনটা অদ্ভুত ভারী লাগছে। বুকের ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে। সবকিছু থেকে দূরে থাকতে সে চলে এলো তার সবচেয়ে প্রিয় জায়গাটায়, শহরের এক নিরিবিলি পুকুর পাড়ে। চারদিকে বড় বড় গাছ, হালকা বাতাসে পানির ঢেউ, আর সেই পুরনো কাঠের বেঞ্চ। সেখানে চুপচাপ বসে পানির দিকে তাকিয়ে আছে তন্ময়। ঠিক তখনই ধীর পায়ে সেখানে এসে দাঁড়ালো মাইশা। কিছুক্ষণ দূর থেকেই তন্ময়ের দিকে তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে এসে তার পাশেই বসে পড়ল। মন খারাপ? তন্ময় একবার শুধু তার দিকে তাকালো, তারপর আবার চোখ ফিরিয়ে নিল। কোনো উত্তর দিল না। কি হলো, আজ এত চুপচাপ কেন? তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেললো, ঠোঁট নড়লো, কিন্তু কোনো শব্দ বের হলো না। মাইশা এবার মৃদু হেসে সামনের পুকুরের দিকে তাকালো, তারপর খুব শান্ত গলায় বলতে শুরু করলো। জানেন, আমার একটা পিচ্চি বর ছিল, তাকে আমি কখনোই বুঝিনি। সবসময় ভাবতাম সে গরিব, আমার থেকে ছোট, আমার যোগ্য না, তাই সুযোগ পেলেই তাকে অপমান করতাম। তার আত্মসম্মানটুকুও রাখিনি। কিন্তু সে যখন অভিমান করে আমার জীবন থেকে চলে গেল, তখন বুঝলাম আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি। মাইশার চোখ ভিজে উঠলো, কণ্ঠটাও কেঁপে গেল। এই 3টা বছর প্রতিটা রাত আমি ওর অপেক্ষায় কাটিয়েছি। একটা দিনও এমন যায়নি যেদিন আমি ওকে মিস করিনি। বিশ্বাস করুন, এখনো চোখ বন্ধ করলেই ওর মুখটা ভেসে ওঠে। তন্ময়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের অনুভূতিগুলো যেন তাকে বারবার বলছে, তন্ময় এখনই তোর ভালোবাসাকে আগলে নে। জানেন, আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল আপনি আমার তন্ময়। আপনার কথা বলার স্টাইল, রাগ, কেয়ার সবকিছু একদম তার মতো। আপনার পাশে এলেই আমার মনে হয় আমি যেন আবার তাকে ফিরে পেয়েছি। তন্ময় এবার চোখ বন্ধ করলো। বুকের ভেতরটা অসহ্য রকম ব্যথা করছে। ভাবছে সে এবার সব বলবে মাইশাকে। কিন্তু মনে হয় আমি আর অপেক্ষা করতে পারবো না। হয়তো আমাকে এবার মুভ করতেই হবে। হয়তো ও আর কোনোদিন ফিরবে না। কথাটা শুনে তন্ময়ের বুকের ভেতর যেন কেউ ধারালো ছুরি বসিয়ে দিল। মুহূর্তেই তার চোখ লাল হয়ে উঠল। সে অবিশ্বাসের দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে রইল। মাইশা উঠে দাঁড়ালো। যাওয়ার আগে তন্ময়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। আচ্ছা, পরে আবার দেখা হবে মিস্টার আদনান। বলেই ধীরে ধীরে সেখান থেকে চলে গেল সে। তন্ময় নির্বাক হয়ে তার চলে যাওয়া দেখতে লাগলো। সেদিনের পর থেকেই তন্ময়ের অস্থিরতা যেন কয়েক গুণ বেড়ে গেল। মাইশার মুখে মুভ অন কথাটা শোনার পর থেকে তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো, যদি সত্যিই মাইশা অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিয়ে দেয়। সেই ভয় থেকেই এখন সে যতটা সম্ভব মাইশার আশেপাশেই থাকার চেষ্টা করে। অফিসে, মিটিং এ কিংবা কোনো প্রজেক্টে কোথাও যেন তাকে একা ছাড়তে মন চায় না। একটা কথা জিজ্ঞেস করব? জি বলুন। আপনি ইদানিং আমার তো কাছাকাছি থাকেন কেন? আগে তো এমন ছিলেন না। আপনি তো নিজেই বলেছিলেন আমি নাকি দেখতে আপনার তন্ময়ের মতো, তাই ভাবলাম আমার কাছে থাকলে হয়তো আপনার কষ্টটা একটু কম হবে। মাইশা ঠোঁট চেপে হাসলো। তাই নাকি? কিন্তু আপনার ওয়াইফ যদি দেখে তাহলে কিছু মনে করবেন না? প্রশ্নটা শুনে তন্ময় একদম থতমত খেয়ে গেল। আপনিই তো বলেছিলেন নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন না, তাহলে এখন আমার সাথে এত সময় কাটাচ্ছেন কেন? তন্ময় পুরোপুরি ধরা খেয়ে গেল। কয়েক সেকেন্ড শুধু মাইশার দিকে তাকিয়ে রইল, তারপর কাশির ভান করে গম্ভীর মুখে বলল, আসলে আপনি তো আমার বিজনেস পার্টনার, কাজের জন্যই। ও আচ্ছা, শুধু কাজের জন্য? ধরা পড়ে যাচ্ছেন মিস্টার তন্ময়, আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবেন না।
অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার পর মাইশার বাবা পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে এলেন। পুরো বাড়িতে যেন আবার প্রাণ ফিরে এলো। অন্যদিকে আদনানও এখন অনেকটাই সুস্থ, আগের মতো আর হুইল চেয়ারে থাকতে হয় না, নিজেই হাঁটতে পারে। যদিও মাঝে মাঝে পায়ে ব্যথা অনুভব হয়, তবুও ডাক্তার জানিয়ে দিয়েছে মিস্টার আদনান আর মাত্র 1 মাস কমপ্লিট রেস্ট নিন, তারপর ধীরে ধীরে কাজে জয়েন করতে পারবেন। এখন বেশি প্রেশার নেবেন না। আদনানও ডাক্তারের কথা মেনে নিল। এদিকে তন্ময় গত কয়েকদিন ধরে একসাথে 2 দিকই সামলাচ্ছে, ভাইয়ের ব্যবসা, নিজের কাজ, পরিবারের দায়িত্ব, সবকিছু। অন্যদিকে মাইশার মাথায় তখন অন্য একটি প্ল্যান ঘুরছে। আজ সেই প্ল্যান বাস্তবায়নের দিন। বিশাল একটা গ্র্যান্ড সেলিব্রেশন পার্টির আয়োজন করা হয়েছে। শহরের নামি দামি বিজনেসম্যান, আত্মীয় স্বজন, পরিচিত সবাইকে ইনভাইট করা হয়েছে। বাড়ির চারিপাশ আলোয় ঝলমল করছে, হালকা মিউজিক বাজছে, সবাই গল্প করছে, হাসছে, খাবার খাচ্ছে। তন্ময়ও এসেছে, তার পাশে আয়রা আর ছোট্ট আনায়া। সবাই একসাথে হালকা নাস্তা করলো। কিছুক্ষণ পর শুরু হলো কাপল ডান্স। ধীরে ধীরে সবাই নিজেদের পার্টনারকে নিয়ে ডান্স ফ্লোরে চলে গেল। তন্ময়ের চোখ তখন খুঁজছে মাইশাকে। হঠাৎই তার চোখ গেল সিঁড়ির দিকে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো মাইশা। আজ তার পরনে সেই লাল শাড়িটাই, যেটা একদিন তন্ময় নিজের সামান্য উপার্জনের টাকা দিয়ে অনেক যত্ন করে কিনে এনে বলেছিল, একদিন লাল শাড়ি পরে এসো বউ, আমি চুপচাপ বসে শুধু তোমাকেই দেখব। কিন্তু সেদিন মাইশা সেই শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে অপমান করেছিল। আর আজ ঠিক সেই শাড়িটাই নিজের সমস্ত ভালোবাসা দিয়ে জড়িয়ে নিয়েছে সে। খোলা চুল, কপালে ছোট্ট লাল টিপ, হাতে কাঁচের লাল চুড়ি। তাকে আজ যেন স্বপ্নের কোনো রানীর মতো লাগছে। তন্ময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তার চোখ যেন আর ফিরতেই চাইছে না। সে বিশ্বাসই করতে পারছে না যে শাড়িটা একদিন অবহেলায় মাটিতে পড়েছিল, আজ সেটাই তার ভালোবাসার মানুষের গায়ে। তার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল, চোখ দুটো অজান্তেই ভিজে এলো। সে আস্তে করে বিড়বিড় করে বলল, আজ আমার স্বপ্নটা সত্যি হলো বউ, সত্যি লাল রংটা তোমার রূপের কাছে হার মেনে গেছে। এদিকে মাইশা ধীরে ধীরে শেষ সিঁড়িটা নেমে তন্ময়ের সামনে এসে দাঁড়ালো। সিঁড়িটা নেমে তন্ময়ের সামনে এসে দাঁড়ালো। লাজুক চোখে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে ফেললো। তারপর মৃদুস্বরে বলল, ভাবি, আয়ানাকে দিন না, আমি মাম্মামের কাছে রেখে আসছি, আপনারা একটু এনজয় করুন। আয়রা হালকা অপ্রস্তুত হয়ে গেল। মাইশা আয়রাকে চোখ মারতেই আয়রা বুঝে গেল, তারপর সে হেসে শুধু মাথা নাড়লো। তন্ময় কিছু বলল না। মাইশা আনায়াকে কোলে নিয়ে নিজের বাবা মায়ের কাছে দিয়ে আবার ফিরে এলো। ঠিক তখনই এক সুদর্শন যুবক এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। মায় মাইশা 1 সেকেন্ড তন্ময়ের দিকে তাকালো, তারপর ইচ্ছে করেই ছেলেটার হাত ধরে ডান্স ফ্লোরে চলে গেল। তন্ময়ের চোখের সামনে দুজন একসাথে ডান্স করছে। একসময় ছেলেটা মাইশার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিল। মাইশাও কিছু বলল না, বরং হালকা হাসলো। এই দৃশ্যটা দেখেই তন্ময়ের ভেতরের সমস্ত ধৈর্য যেন ভেঙে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, হাতের মুঠো শক্ত হয়ে গেল, চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। মনে হচ্ছিল আর এক মুহূর্তও সে এই দৃশ্য সহ্য করতে পারবে না। পরের মুহূর্তেই যখন দেখলো ছেলেটা মাইশার কোমরে হাত রাখতে যাচ্ছে, তখন আর নিজেকে আটকাতে পারলো না। ঝড়ের গতিতে সামনে গিয়ে মাইশার হাত টেনে নিজের দিকে এনে মাইশার গালে একটা জোরালো থাপ্পড় বসিয়ে দিল। পুরো হল মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। মিউজিক থেমে গেল। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। কেউ একটা শব্দও করতে পারছে না। মাইশা শুধু হতভম্ব হয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। তোমার হাজবেন্ড আছে, অথচ তুমি অন্য একটা ছেলের সঙ্গে এভাবে সময় কাটাচ্ছ, তোমার লজ্জা করে না? সে তো আমার কাছে নেই। কোথায় আছে, বেঁচে আছে নাকি নেই, আমি কিছুই জানি না। আমি কিভাবে সারা জীবন তার অপেক্ষায় থাকবো? আমারও তো জীবন আছে, আমারও তো একদিন মুভ অন করতে হবে। মুভ অন? তোমার উচিত ছিল তার জন্য অপেক্ষা করা। যদি কোনোদিন সে ফিরে আসে তখন তাকে কি জবাব দেবে? এত সহজে অন্য একজনকে নিজের জীবনে জায়গা দিয়ে দিলে? মাইশা চুপ করে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, এত কিছু করার পরও তুমি একবারও বলছো না যে তুমি তন্ময়? আমি তো সবকিছু করেছি শুধু তোমার মুখ থেকে একটা কথা শোনার জন্য। আমি তোমার তন্ময়, তোমার ভাই এখন সুস্থ, তবুও তুমি কেন সত্যিটা স্বীকার করছো না? তোমাদের মতো মেয়েদের জন্যই হয়তো ছেলেরা বিশ্বাস করতে ভয় পায়।
বিয়ের পরও একজনকে নিয়ে থাকতে পারো না, আরো কাউকে দরকার হয়, তাই না? তন্ময়ের কণ্ঠে অভিমান স্পষ্ট ছিল, কিন্তু মাইশা আর চুপ করে থাকতে পারলো না। সে ধীরে ধীরে তন্ময়ের সামনে গিয়ে দাঁড়ালো। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি তন্ময়, এটা আমি জানি। আমি তোমাকে চিনতে ভুল করতে পারি, কিন্তু আমার মন তোমাকে চিনতে ভুল করেনি। মাইশা, না, আজ আমাকে বলতে দাও। এতদিন তুমি বলনি, তাই আজ আমি বলবো। মাইশার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। সেদিন হসপিটালে আদনান ভাইয়ার ভাবির সঙ্গে আমার দেখা হয়েছিল। সেদিনে আমি সব সত্যি জেনে গিয়েছিলাম। আর এতদিন যে ছেলেটাকে আমার সঙ্গে দেখেছো, সে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ইচ্ছে করে এসব করেছি, শুধু দেখতে চেয়েছি তুমি সত্যিই আমাকে নিয়ে এখনো কিছু অনুভব করো কিনা। কিন্তু তুমি একবারও বললে না তুমি তন্ময়। তুমি বুঝতে পারছো তোমার এত কাছে থেকেও তোমাকে নিজের মানুষ বলে ডাকতে না পারাটা আমার কতটা কষ্টের? তাহলে এতদিন আমাকে পরীক্ষা করছিলে? মাইশা চোখের পানি মুছে আবার বলল, আমি মানছি আমার ভুল হয়েছে। সেদিন তোমাকে আমি মেনে নিতে পারিনি। তুমি আমার থেকে ছোট ছিলে। আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। কিন্তু তুমি চলে যাওয়ার পর বুঝেছি ভুলটা বিয়ে ছিল না, ভুলটা ছিল তোমাকে না বোঝা। তুমি জানো, তুমি চলে যাওয়ার পর প্রতিটা দিন আমি তোমাকে মিস করেছি। প্রতিটা রাত তোমার কথা ভেবেছি। যতবার তোমার মতো কাউকে দেখেছি ততবার মনে হয়েছে হয়তো তুমি ফিরে এসেছো। তন্ময় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখের কোণে অশ্রু জমে উঠল। আমি তোমাকে কয়েক মাস কষ্ট দিয়েছিলাম, আর তুমি আমাকে কয়েকটা বছর ধরে দূরে রেখেছো। বলো, আমার কি শাস্তি এখনো শেষ হয়নি? আমি তোমাকে ভালোবাসি তন্ময়, খুব ভালোবাসি। এবার আর তোমাকে হারাতে চাই না। তন্ময়, অনেক হয়েছে। মেয়েটা সত্যি তোমাকে ভালোবাসে। আয়রা ধীরে ধীরে তাদের কাছে এসে দাঁড়ালো। যেদিন থেকে শুনেছে আদনান হাসপাতালে, সেদিন থেকে প্রতিদিন মা এসে আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে। প্রতিদিন হাসপাতালে এসেছে, তোমার ভাইয়াকে দেখেছে, আমাদের খোঁজ নিয়েছে। নিজের অজান্তেই সে তোমার জন্য কত কিছুই করছে। তুমি হয়তো তার অর্ধেকও জানো না। তুমি তাকে শাস্তি দিতে গিয়ে নিজেও তো কষ্ট পাচ্ছ। তাহলে আর কতদিন? ভালোবাসা যদি সত্য হয় তাহলে পুরনো কষ্টগুলো ছেড়ে দাও। তন্ময় কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর চোখের কোণ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বিশ্বাস করো, এখন আর আমি চাই না তুমি আমার যোগ্য হয়ে আমার সামনে আসো। বরং মনে হয় আমি তোমার যোগ্য নই। যে বাড়িতে আমি এতদিন থেকেছি, যে কোম্পানি নিয়ে এত অহংকার করেছি, সবকিছু তো তোমাদের পরিবারের। অথচ সেই মানুষটাকেই আমি ছোট করেছি। তুমি চাইলেই আমাকে অনেক কথা বলতে পারতে, কিন্তু তুমি কিছু বলনি। সেই অনুতাপ আমি আজও বয়ে বেড়াচ্ছি। প্লিজ, এবার আমাকে ক্ষমা করে দাও, আর একবার নিজের মানুষ হিসেবে আমাকে গ্রহণ করো। মাইশার শেষ কথাটুকু শুনে তন্ময় আর নিজেকে শক্ত রাখতে পারল না। সে ধীরে ধীরে মাইশার কাছে এগিয়ে গেল। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি মাইশা। এই 3টা বছর আমিও শান্তিতে ছিলাম না। একটা রাতও তোমাকে না ভেবে কাটেনি। তোমাকে ভুলে থাকার অভিনয় করেছি, কিন্তু তোমাকে কখনো ভুলতে পারিনি। সেদিন তুমি আমাকে যেভাবে অপমান করেছিলে সেটা খুব কষ্ট দিয়েছিল। তাই তোমার সামনে ফিরে আসার সাহস পাইনি। ভেবেছিলাম নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আর কেউ আমাকে ছোট করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। বিয়ের আগেই যখন শুনেছিলাম বাবা তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করে গিয়েছেন, সেদিন থেকেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। ভেবেছিলাম একদিন তুমি নিজে থেকে আমার হাতটা ধরবে। মাইশার চোখ ভিজে উঠল। বউ, আর কাঁদবে না। আমি তো ফিরে এসেছি। এতদিনের সব অভিমান, কষ্ট সব আজকে শেষ। বিশ্বাস করো, তোমাকে ছেড়ে থাকা আমার জন্য সহজ ছিল না। আমি শুধু চেয়েছিলাম তুমি নিজের ভুলটা নিজে বুঝতে পারো। আর যখন ফিরে আসবো তখন যেন তোমার মনে আমার জন্য ভালোবাসা থাকে। মাইশা আর কিছু বলতে পারলো না। চোখের পানি মুছতে মুছতে সে হঠাৎ তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরলো। তন্ময়ও এক মুহূর্ত দেরি না করে তাকে খুব যত্নে আগলে নিল। 3 বছরের দূরত্ব যেন সে এক মুহূর্তেই কোথায় হারিয়ে গেল। ঠিক তখনই বাস থেকে আবার মিউজিকের সাউন্ড বেজে উঠলো। সবাই ধীরে ধীরে ডান্স ফ্লোরে চলে যেতে লাগলো। তন্ময় আর মাইশা একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখে কোনো কথা নেই, অথচ চোখ দুটোই যেন 3 বছরের সব না বলা কথা বলে দিচ্ছে। আমি আর তোমাকে হারাতে চাই না তন্ময়, কখনো না।
তন্ময় মুচকে হেসে মাইশার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিল। মাইশা লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে ফেললো। তন্ময় আলতো করে তার কোমরের পাশে হাত রেখে তাকে নিয়ে ধীরে ধীরে ডান্স শুরু করলো। চারপাশে সবাই নিজেদের মতো ব্যস্ত, কিন্তু তাদের দুজনের কাছে যেন পুরো পৃথিবীটাই থেমে গেছে। আহা, ফাইনালি এতদিন পর দুজনের মিল হলো। আয়রা দূর থেকে সবকিছু দেখছিল আর মুচকে মুচকে হাসছিল। তার নিজের কাছেও দৃশ্যটা ভীষণ ভালো লাগছিল। একসময় অনুষ্ঠানের সব কার্যক্রম শেষ হলো, সবাই ধীরে ধীরে ড্রয়িং রুমে এসে বসলো। সেখানে মাইশার মা বাবা, তন্ময়, মাইশা, আদনান এবং আয়রা সবাই একসঙ্গে বসে আছে। মাম্মাম, এইবার তুমি তোমার তন্ময়কে ভালো করে দেখে নাও। এতদিন তো তার জন্য কান্নাকাটি করে অসুস্থ হয়ে গিয়েছিলে, এখন তোমার ছেলে ফিরে এসেছে। মাইশার কথা শুনে সবাই হেসে উঠল। তন্ময় ও মুচকি হাসলো, কিন্তু মাইশা কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে সবার দিকে তাকালেন। কি হয়েছে? তোমরা সবাই এমন করে হাসছো কেন? আমি কি কোনো জোকস বলেছি? আরে তুমি জানো না, কি জানবো? তন্ময়ের সাথে তো আমার অনেক আগেই দেখা হয়েছে। মাইশা অবাক হয়ে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় মাথা নিচু করে মুচকি হাসছিল। মানে? দেশে ফিরে প্রথমেই তোমার মায়ের সঙ্গে দেখা করেছিলাম। মাকে সবকিছু খুলে বলেছিলাম, শুধু অনুরোধ করেছিলাম যেন তোমাকে কিছু না বলো। হ্যাঁ রে মা, আমি সব জানতাম, কিন্তু তোর তন্ময় আমাকে নিষেধ করেছিল তোকে কিছু বলতে। আর বাবা যখন সুস্থ হয়ে উঠলেন তখন তো প্রায় প্রতিদিনই তার সঙ্গে দেখা করতাম। আদনানের সঙ্গে দেখা করার পর বাবার কাছেও যেতাম, কিন্তু তোমাকে কিছু জানাইনি, কারণ আমি চেয়েছিলাম সবকিছু নিজের মতো করে ঠিক করতে। তার মানে তোমরা সবাই মিলে আমার সঙ্গে এত বড় একটা নাটক করেছো? মাইশা ভীষণ অভিমানী গলায় কথাটা বলতেই সবাই আবার হেসে ফেললো। তোমরা জানো আমি কত কষ্ট পেয়েছি, কত রাত ঘুমাতে পারিনি, আর তোমরা সবাই বসে বসে আমার সঙ্গে ড্রামা করেছো। আচ্ছা বউ, রাগ করো না, তোমাকে একটু কষ্ট দিয়েছিলাম ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট আমি নিজে পেয়েছি। এখন ভালো ভালো কথা বলে পার পেয়ে যাবে ভাবছো? চেষ্টা তো করতেই পারি। মাইশা মুখ গোমরা করে অন্যদিকে তাকালেও তার ঠোঁটের কোণে লুকানো হাসিটা তন্ময়ের চোখ এড়ালো না। মা, একটা কথা বলি, বিয়ের পর স্বামী স্ত্রী একে অপরের পাশে না থাকলে সংসারটা কখনো পূর্ণ হয় না। তোরা এতদিন অনেক কিছু হারিয়েছিস, এখন আর একে অপরকে হারাস না। মাইশার বাবা ধীরে ধীরে তন্ময় ও আদনানের দিকে তাকালেন। বাবা, তোমাদের কাছে আমার আর কিছু বলার নেই। তোমাদের যা কিছু ছিল, যা কিছু তোমাদের প্রাপ্য, সব তোমাদের বুঝিয়ে দিতে চাই। আঙ্কেল, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি যেটুকুনি আছেন সেটুকুই আপনার। আমরা ভালো আছি, আমাদের নিজেদের কোম্পানি দাঁড়িয়ে গেছে। তন্ময়ও নিজের একটা বিজনেস শুরু করেছে, সেটাও ভালোভাবে এগোচ্ছে। তাই এবারে কোম্পানি এইসব নিয়ে আমাদের কোনো দাবি নেই। আদনান তার সঙ্গে থাকা একটি ফাইল বের করে টেবিলের উপর রাখলো। বরং এখানে কিছু ডোন্টস আছে, আপনারা যেটা আমাদের নামে দিতে চেয়েছিলেন সেটা আপনাদের নামে করে দেওয়া হয়েছে। আমরা চাই না এই সম্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ঝামেলা হোক। কিন্তু বাবা, এগুলো তো তোমাদের। বাবা, আপনি একটা বিষয় ভেবে দেখুন, যখন আমাদের বাবা মা মারা যান তখন আমরা এতটাই ছোট ছিলাম যে চাইলেও নিজেদের কিছু সামলাতে পারতাম না। তখন মা সবকিছু আগলে রেখেছিলেন, ব্যবসা সামলেছেন, পরিবার সামলেছেন, আমাদের ভবিষ্যৎও ভেবেছেন। তাহলে আজ আমরা যদি কিছু হয়ে থাকি তার পেছনে সবচেয়ে বড় অবদান কার? তন্ময় মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। অবশ্যই মায়ের। তাই কোম্পানি, সম্পত্তি সবকিছু আমরা মায়ের নামেই করে দিয়েছি, কারণ তিনি না থাকলে আজ আমাদের কিছুই থাকতো না। বাবা, কথাটা শুনে মাইশার মা আর নিজেকে সামলাতে পারলেন না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তোমাদের সঙ্গে আমরা অনেক অন্যায় করেছি বাবা, তোমাদের দূরে সরিয়ে দিয়েছিলাম। তখন কি করব বুঝিনি, আমি একা মানুষ ছিলাম। তোমাদের বাবা অসুস্থ ছিল, মাইশাকেও সামলাতে হতো। হয়তো তোমাদের জন্য যতটা করা উচিত ছিল ততটা করতে পারিনি। এই অপরাধ বোধটা আমার সারা জীবন থাকবে। মা, অতীত নিয়ে আর ভাববেন না। আপনি আমাদের জন্য যতটা করেছেন সেটা হয়তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু মাম্মা, একটা কথা তো তুমি আমাকে কখনো বলনি, তন্ময়ের আরো একটা ভাই আছে।
হ্যাঁ, বলিনি, কারণ তন্ময় ছোট থেকে কিছুটা আমাদের কাছে থাকলেও আদনান আমাদের কাছে বড় হয়নি। হঠাৎ করে একদিন শুনলাম যে আদনান আর সেখানে নেই। আমি তাদের জিজ্ঞাসা করার পর বলেছে যে আদনানকে তার ফুপু নিয়ে গেছে, আর যেহেতু আদনানের ফুপুর কোনো বাচ্চা ছিল না, তাই তাকে সন্তানের মতোই বড় করেছে। তাহলে আয়রা? আদনানকে নেওয়ার 3 বছর পরে আমার জন্ম হয়। পরিবারে যেন সবকিছুই ঠিক থাকে, সেই কারণে আমার আর আদনানের বিয়ে হয়েছিল। আর আদনানের জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরেই কেটেছে, তাই তোমরা ওর ব্যাপারে তেমন কিছু জানতে পারোনি। তোমরা আমার কাছ থেকে এত কিছু লুকিয়ে রেখেছিলে, আমি আর কি বলবো। তন্ময় হেসে মাইশার হাতের ওপর নিজের হাত রাখলো। বউ রাগ করো না, এখন তো সব জেনে গেছো তাই না? এখন এত আদর করব যে সব ভুলিয়ে দিব। মাইশা লজ্জা পেয়ে তন্ময়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এখানে ভাই ভাবি মাম্মা পাপা সবাই আছে। ও মা, আমি আবার কি বললাম? তন্ময়ের সরল মুখ দেখে মাইশা লজ্জায় মাথা নিচু করে ফেললো। সবাই একসঙ্গে হেসে উঠলো। মাইশার মুখেও ধীরে ধীরে হাসি ফুটে উঠলো। পরের দিন ছোটখাটো একটা অনুষ্ঠানের পর মাইশাকে নিয়ে তন্ময়ের বাড়িতে পৌঁছলো। গাড়ি থেকে নামতেই মাইশা চারপাশে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। বাড়িটা বিশাল না হলেও অসম্ভব সুন্দর, পরিপাটি আর শান্ত। প্রতিটি জায়গায় যেন তন্ময়ের নিজের হাতের গড়ে তোলা স্বপ্নের ছাপ। মাইশার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে এলো। একসময় যাকে সে সামান্য বলে অবহেলা করেছিল, সেই মানুষটাই আজ নিজের যোগ্যতায় এমন একটা সুন্দর সংসার তৈরি করেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি বলছো এসব? কিছু না, শুধু ভাবছি তুমি এত কিছু কিভাবে করলে। তন্ময় মুচকে হাসলো, কোনো উত্তর দিল না। হঠাৎ মাইশাকে কোলে তুলে নিতেই মাইশা চমকে উঠে তার দিকে তাকালো। তন্ময়, এটা কি করছো? সবাই দেখছে। দেখতে দাও, আমার একটা স্বপ্ন ছিল একদিন তোমাকে নিজের বাড়িতে এভাবেই নিয়ে আসবো। এতদিন সেটা শুধু স্বপ্ন ছিল, আজ যখন সত্যি হয়েছে তখন তোমাকে নিজের পায়ে হেঁটে ঢুকতে দেব নাকি? মাইশার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে আর কিছু বলল না। তন্ময় ধীরে ধীরে তাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। রুমের দরজা খুলতেই মাইশা আবার থমকে গেল। পুরো ঘরটা সুন্দরভাবে সাজানো, চারপাশে মাইশার পছন্দের ফুল, পরিপাটি করে সাজানো বিছানা, নরম আলো, সবকিছুতেই একটা শান্ত মায়াবী পরিবেশ। মাইশা ধীরে ধীরে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালো। তুমি এসব কখন করলে? আর আমাকে ক্ষমা করো তোমাকে ছোট করার জন্য। মাইশার ঠোঁটে আঙ্গুল রেখে মুচকি হাসলো তন্ময়। তারপর মাইশার কোমর শক্ত করে জড়িয়ে আরো কাছে টেনে বলল, আজ থেকে আর পুরনো কথা মনে করবে না, যা হয়েছে হয়ে গেছে। বলেই তন্ময় মাইশাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলগুলো সরিয়ে উন্মুক্ত ঘাড়ে একের পর এক কিস করতে লাগলো। মাইশার শরীর হালকা কেঁপে উঠলো। মাইশা ধীরে ধীরে তন্ময়ের দিকে ফিরে নেশাক্ত চোখে তাকালো। মাইশার গোলাপি ঠোঁট কাঁপতে লাগলো অনবরত। তন্ময় আঙ্গুল দিয়ে মাইশার ঠোঁট হালকা স্পর্শ করে তার ঠোঁট ডুবিয়ে দিল মাইশার ঠোঁটে। মাইশা তন্ময়ের পাঞ্জাবি খামচে ধরলো। তন্ময় মাইশাকে কোলে তুলে খাটে শুইয়ে দিল। মাইশার শরীরে একের পর একে দিল ভালোবাসার স্পর্শ। দুইজন পাগলের মতো একে অপরকে আদর করতে লাগলো। অবশেষে পূর্ণতা পেল তাদের ভালোবাসা। তন্ময় কিছুক্ষণ পর মাইশার পাশে শুয়ে পড়ল। ভালোবাসার উষ্ণতায় বেশ কিছুক্ষণ নীরব হয়ে রইল দুজন। মাইশাও ধীরে ধীরে তার পাশে এসে মাথাটা তন্ময়ের কাঁধে রাখলো। তন্ময় খুব যত্ন করে মাইশাকে আগলে নিল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর তন্ময় একটা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, ভালোবাসি তোমায় জান। আমিও তোমাকে অনেক ভালোবাসি জান। মাইশা আরো একটু কাছে এলো। তন্ময়ও তাকে শান্তভাবে আগলে নিল। পরের দিন সকালে মাইশার ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখলো তন্ময় নেই। কিছুক্ষণ চোখ মেলে বিছানার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবলো, এই মানুষটা আবার কোথায় গেল। তারপর ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে নিল। গোসল শেষে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথার তোয়ালে খুলতেই ভেজা চুল থেকে টুকটুক করে পানি পড়তে লাগলো। ঠিক তখনই পেছন থেকে তন্ময় এসে তাকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, ঘুম কেমন হয়েছে বউ? ঘুমাতে দিলে কই আমায়? মাইশার কথা শুনে তন্ময় হেসে ফেললো। তারপর তাকে সামনে ঘুরিয়ে নিয়ে আলতো হাতে তার ভেজা চুল মুছে দিতে লাগলো। কেন, আমার বউ কি খুব বিরক্ত হয়েছে? বিরক্ত হব কেন? আমার সেই পিচি জুনিয়র বরটা যে এত বড় হয়ে গেছে সেটাই ভাবছি। এই যে ম্যাডাম, আমি কিন্তু মোটেও পিচ্ছি ছিলাম না।
তোমাকে যখন বিয়ে করেছি তখন আমার বয়স 19। ওই বয়সে মানুষ মোটামুটি সবকিছুই বোঝে। হ্যাঁ, বুঝেছিলে তো, আমার থেকে ছোট একটা পিচ্চি ছেলে। তন্ময় এবার মুচকে হেসে মাইশার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তাহলে কাল রাতের পরও কি মনে হচ্ছে আমি পিচ্ছি? মাইশার সঙ্গে সঙ্গে লজ্জায় মুখ লুকিয়ে ফেলল তন্ময়ের বুকে। তুমি একদম অসহ্য। আচ্ছা ম্যাডাম, আর লজ্জা পেতে হবে না, চলুন নাস্তা করি। নাস্তা? দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আপনি কি ভেবেছেন আমি এতক্ষণ বসে বসে আপনার জন্য অপেক্ষা করছিলাম? নাস্তা রেডি, চলুন। তুমি নাস্তা বানিয়েছো? পারো বানাতে? পারবো না কেন? ছোটবেলায় মামির বাসায় থাকতাম, তখন তো অনেক কাজই করতে হতো। মামি আমাকে সবকিছু শিখিয়েছিল। পরে একা থাকতে শুরু করার পর নিজের কাজ নিজেকেই করতে হয়েছে। সো আমার হাতের খাবার খুব খারাপ হবে না আশা করি। তাহলে তো বেশ ভালোই হলো, আমাকে আর রান্না বান্না শিখতে হবে না। আপনাকে রান্না শিখতেই হবে এমন কোনো কথা নেই। আমি আছি না, আমি রান্না করে খাওয়াবো। হয়েছে হয়েছে, নতুন তো এখন সবই বলবে। কয়েকদিন যাক, তারপর বলবে বউ এখনো নাস্তা রেডি হয়নি। আপনি কি সত্যি মনে করেন আমি আপনাকে কখনো কষ্ট দেব? তুমি তো একবার কষ্ট দিয়েছই। কথাটা শুনে তন্ময়ের মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সে মাইশার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সেটা তোমার ভুলের জন্য হয়েছিল, কিন্তু এখন থেকে তোমাকে ভালোবাসা আর যত্ন করতেই তো আমার সময় শেষ হয়ে যাবে। তোমাকে কষ্ট দেওয়ার সময় কোথায় পাবো বলো? মাইশা কিছুক্ষণ তন্ময়ের দিকে তাকিয়ে থেকে মুচকে হেসে বলল। তারপর দুজনেই একসঙ্গে নাস্তা করতে চলে গেল। আমি একটা কাজে একটু বের হচ্ছি, বেশি দেরি করব না। ঠিক আছে, সাবধানে যেও। তন্ময় বেরিয়ে যেতেই মাইশা হাসি মুখে নিজের কাজে লেগে গেল। দুপুরে রান্নার জন্য কয়েকটা নতুন আইটেমও তৈরি করতে শুরু করলো। এতদিনে এসে বেশ কয়েকটা রান্না শিখে ফেলেছে। নিজের হাতের স্বামীকে কিছু রান্না করে খাওয়ানোর আনন্দটাই যেন আলাদা। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠলো। মাইশা দরজা খুলতেই দেখলো সামনে তন্ময় দাঁড়িয়ে আছে। তুমি তো বলেছিলে বিকেলের আগে আসবে না। কি করব বলো, তোমাকে না দেখে থাকতে পারলাম না। মাইশা কিছু না বলে হাসি মুখে তন্ময়ের দিকে এগিয়ে যেতেই ঠিক তখনই পেছন থেকে আয়রার গলা। এই এই কি করছো তুমি? মাইশা থেমে গেল। আয়রা নাটকীয় ভঙ্গিতে মাইশার দিকে তাকিয়ে বলল, আমার হাজব্যান্ডকে কেন জড়িয়ে ধরেছো? এটা তো তোমার হাজব্যান্ড না, এটা আমার হাজব্যান্ড। কি? হ্যাঁ, ও আদনান। কথাটা শেষ হতেই আদনান ও আয়রা হেসে উঠল। মাইশা লজ্জায় লাল হয়ে গেল। সে একবার আদনানের দিকে একবার আয়রার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করেও আর কিছু খুঁজে পেল না। আয়রা, তুমি ওকে আর লজ্জা দিও না, দেখছো না বেচারি কিছু বলতেই পারছে না। বেশ কিছুক্ষণ তারা গল্প করছে, এমন সময় তন্ময় এসে তাদের সাথে যুক্ত হলো। এরপর মাইশা নিজের হাতে তৈরি করা খাবারগুলো সামনে পরিবেশন করলো। সবাই একসঙ্গে লাঞ্চ করলো। তারা আরো বেশ কিছুক্ষণ গল্প করে বিকেলে চলে গেল। রাতটা কেমন যেন অন্যরকম নীরব। আকাশ জুড়ে ছড়িয়ে আছে ধূসর মেঘ। চাঁদটাও যেন মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। চারপাশে হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। মাঝে মাঝে বাতাসের সঙ্গে মিশে আসছে দূরের বৃষ্টির গন্ধ। মাইশার ঘুম ভেঙে গেল হঠাৎ। চোখ মেলে পাশে তাকাতেই দেখলো তন্ময় সেখানে নেই। ঘুম জড়ানো চোখে কিছুক্ষণ চারপাশে তাকিয়ে রইল সে। তন্ময়, কোথায় তুমি? কোনো উত্তর পেল না। ধীরে ধীরে বিছানা থেকে উঠে মাইশা রুমের বাইরে বেরিয়ে এলো। করিডোর পেরিয়ে যখন ব্যালকনির কাছে পৌঁছলো তখনই ঠান্ডা বাতাস এসে তার মুখ ছুঁয়ে গেল। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই মাইশার চোখ আটকে গেল সামনে। আবছা অন্ধকারের মাঝে তন্ময় একা দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি দূরের আকাশের দিকে। চুলগুলো বাতাসে হালকা উঠছে। চারপাশের নীরবতার মধ্যে তাকে দেখে মাইশার ঠোঁটে অজান্তেই মিষ্টি একটা হাসি ফুটে উঠল। এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? তন্ময় ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। মাইশাকে দেখে তার মুখেও মৃদু হাসি ফুটে উঠল। এত রাতে আমাকে খুঁজতে বের হয়েছেন কেন ম্যাডাম? আপনাকে ঘরে পাচ্ছিলাম না, তাই ভাবলাম দেখি মহাশয় কোথায় গায়েব হয়েছেন। তন্ময় কিছু না বলে মাইশার কাছে এগিয়ে এলো। তারপর হঠাৎ মাইশাকে আলতো করে কোলে তুলে নিল। এই কি করছো তুমি? নামাও আমাকে। এত চিৎকার করছেন কেন ম্যাডাম? আমি কি আপনাকে কিডন্যাপ করছি নাকি? আজ আপনাকে একটা জায়গা দেখাবো। মাইশা
মাইশা অবাক হয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। তন্ময় ধীরে ধীরে সিঁড়ি দিয়ে তাকে ছাদে নিয়ে গেল। ছাদে পা রাখতেই মাইশা থমকে গেল। চারপাশে ছোট ছোট আলো, কয়েকটি ফুলের টব আর মাঝখানে রাখা দুটো চেয়ারের দোলনা। হালকা বাতাসে পুরো পরিবেশটা যেন অন্যরকম হয়ে উঠেছে। তুমি সত্যিই মাঝে মাঝে অসম্ভব পাগলামি করো। 10টা না 5টা না একটা মাত্র বউ, পাগলামি তো করাই লাগে। হঠাৎ আকাশ জুড়ে বিদ্যুৎ চমকে উঠল। শব্দে মাইশা চমকে উঠে তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরলো। তন্ময়ও সঙ্গে সঙ্গে তাকে আলতো করে আগলে নিল। ভয় পেয়েছো বউ? একটু। তন্ময় মুচকি হেসে মাইশার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। ঠিক তখনই আকাশ থেকে টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই বৃষ্টি যেন চারপাশটাকে ভিজিয়ে দিতে শুরু করলো। বউ চলো ভিতরে চলে যাই, বৃষ্টিতে ভিজলে সর্দি লেগে যাবে। একটু সর্দি হলেই বা কি, এমন একটা রাত কি প্রতিদিন আসে? এই সময়টা কি আর কখনো ফিরে পাবো? চলো না আজ একটু বৃষ্টি বিলাস করি। তন্ময় কিছুক্ষণ মাইশার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে মাথা নাড়ল। আচ্ছা আজ তোমার কথাই থাক। বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে মাইশার চুল ভিজিয়ে দিল। ভেজা চুলগুলো এসে তার চোখ মুখের ওপর লেপ্টে গেল। তন্ময় ধীরে ধীরে হাত বাড়িয়ে খুব যত্ন করে তার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল। মাইশা হালকা কেঁপে উঠে চোখ তুলে তাকালো তন্ময়ের দিকে। তন্ময়ও যেন সেই মুহূর্তে থেমে গেছে। মাইশার ভেজা চুল, চোখের কোণে জমে থাকা বৃষ্টির ফোঁটা আর সেই লাজুক হাসি, সব কিছু মিলিয়ে তাকে দেখে তন্ময়ের চোখে মুগ্ধতা ফুটে উঠল। মাইশাও এক দৃষ্টিতে তাকিয়ে রইল তন্ময়ের দিকে। বৃষ্টিতে ভিজে তন্ময়ের চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। মেঘলা রাতের আবছা আলোয় তাকে যেন আরো অন্যরকম সুন্দর লাগছে। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? কথাটা শুনে মাইশার গাল লজ্জায় লাল হয়ে উঠল। সে চোখ নামিয়ে ফেললো। তন্ময় মুচকি হেসে আরো একটু কাছে এসে তার কপাল থেকে একটি বৃষ্টির ফোঁটা আঙ্গুল দিয়ে সরিয়ে দিল। তারপর খুব আলতো করে মাইশার কপালে একটু চুমু দিল তন্ময়। মাইশা চোখ বন্ধ করে সেই মুহূর্তটুকু অনুভব করলো। তন্ময় মাইশাকে কোলে তুলে তার ঠোঁটে কিস করলো। তারপর মাইশার দিকে তাকিয়ে দুষ্টু হেসে গাইতে লাগলো। বৃষ্টি ভিজা রাতে আমি তোমায় নিয়ে যাব, যতগুলো কথা হয়নি বলা তোমাকেই বলে দিব। স্বপ্নীল এই পৃথিবীকে আজ তোমার রঙে রাঙাবো, অনেক দূরের আকাশপথে তোমায় নিয়ে হারাবো। তারপর মাইশার ঠোঁটে বৃষ্টির পানি দেখে তন্ময় নিঃশব্দ চোখে তাকিয়ে রইল। অতঃপর তন্ময় মাইশার ঠোঁট থেকে বৃষ্টির পানি খেতে লাগলো। মাইশাও তাল মেলাচ্ছে, কিন্তু তন্ময় তাকে সুযোগই দিচ্ছে না। মাইশার হৃদস্পন্দন যেন বেড়ে গেল। তন্ময়ের মাথায় এলোমেলো হাত বোলাতে লাগলো। তন্ময় মাইশাকে দোলনায় বসালো। তন্ময় হাঁটু গেড়ে বসে মাইশার গলায় অনবরত কিস করতে লাগলো। শাড়ি সরিয়ে উন্মুক্ত নাভিতে হাত বুলিয়ে দিল। মাইশা কেঁপে উঠল। তার কথা বলার শক্তিও নাই, শরীর অবশ হয়ে আছে। তন্ময় পাগলের মতো আদর করতে লাগলো মাইশাকে। মাইশাও সমান তালে তন্ময়কে আদর করছে। কেটে গেল বেশ কিছুক্ষণ। তন্ময় মাইশাকে কোলে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। মাইশা লাজুক হেসে বলল, এই নামাও তো, ঘর ভিজে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা নামিয়ে দিলাম। মাইশা দ্রুত নিচের রুমে গিয়ে পোশাক বদলে ফিরে এলো। এসে দেখলো তন্ময়ও তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। মাইশা ধীরে ধীরে তার সামনে এগিয়ে আসতেই তন্ময় মুচকি হেসে তার দিকে তাকালো। মাইশা লজ্জায় একটু দূরে সরে যেতে চাইলে তন্ময় মজা করে তার হাতটা ধরে থামিয়ে দিল। পালাচ্ছ কেন বউ? আমি পালাচ্ছি না তো। তাহলে এত লজ্জা পাচ্ছ কেন? তন্ময়ের দুষ্টু হাসি দেখে মাইশা আরো লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেললো। তোমার এই লাজুক মুখটা দেখলে যে নিজেকে কন্ট্রোল করতে পারি না, হারিয়ে যাই তোমার মাঝে। কেন আমাকে এত নেশাক্ত করে দাও বউ? ইস, তুমি আমাকে কেন এত লজ্জা দাও? আমি যে তোমার সামনে ঠিক মতো কথাই বলতে পারি না। তাহলে আজ থেকে একটা নিয়ম করি, তুমি যত বেশি লজ্জা পাবে তত তোমাকে আমি আদর বেশি করব, বুঝলে? তোমার নিয়ম আমি মানতে যাব কেন? কারণ আমি তোমার বর। কথাটা বলেই তন্ময় মাইশার দিকে এগোতে লাগলো। মাইশা এক পা করে পিছাতে লাগলো। তন্ময়ও এক পা করে সামনে এগোতে লাগলো। ওই এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। একটু আগেই তো আদর করলে, আমার কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে। তোমাকে সারাদিন রাত আদর করলেও যে মন ভরবে না জান, আমাকে বাধা দিও না জান। এতদিনের ভালোবাসা একসাথে মিটিয়ে নিব। উফ জান,
তোমাকে দেখলে আমি যে মাতাল হয়ে যাই, মন চায় সারাক্ষণ তোমায় শুধু আদর করি, তোমার মাঝে ডুবে যাই। কয়েক কদম এগোতেই মাইশা দেওয়ালের সাথে লেগে গেল। মাইশা তন্ময়ের কথা শুনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। ঠোঁটের কাঁপুনি যেন 2 গুণ বেড়ে গেল। মাইশার এই অবস্থা দেখে তন্ময় দুষ্টু হেসে মাইশার ঠোঁট ছুঁয়ে দিল আলতো করে। মাইশা চোখ বন্ধ করে ফেলল। অতঃপর তন্ময় মাইশার কোমর ধরে মাইশাকে আরো কাছে টেনে নিল। 2 হাত দিয়ে গাল স্পর্শ করে মাইশার স্নিগ্ধ ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। মাইশা তন্ময়ের চুল মুঠো করে ধরল। বেশ কিছুক্ষণ ডুবে থাকলো মাইশার স্নিগ্ধ ঠোঁট দুটোই। তারপর গলায় হালকা কামড় দিতে লাগলো মাইশা। ও পাগল হয়ে যাচ্ছে। তারপর মাইশাকে কোলে তুলে খাটে নিয়ে গেল। হারিয়ে গেল তারা পবিত্র ভালোবাসার বন্ধনে। বেশ কিছুক্ষণ পর তন্ময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। মাইশা কাঁথা টেনে গায়ে জড়িয়ে নিল। তারপর উঠে ফ্রেশ হয়ে নিল। তন্ময় একদৃষ্টিতে তাকিয়ে রইল মাইশার দিকে। কি জনাব, এমন ভাবে তাকিয়ে কেন আছেন? এখনো মনে হয়নি? আবার দুষ্টুমি করলে কিন্তু খবর আছে ফাজিল। তন্ময় দুষ্টু হেসে গাইতে গাইতে মাইশার এগিয়ে গেল। ও সুখের পরশ দিব তোমায়, থেকো না দূরে, শান্তি খুঁজে পাবে আমার প্রেমের আদরে। গল্পের শেষে তন্ময় মাইশা একসাথে। আর তোমরা সিঙ্গেল হয়ে শুধু অন্যের লাভ স্টোরি শুনেই যাবে, নাকি এবার নিজের গল্পের হিরো হিরোইনটাকেও খুঁজে নেবে?